ওকে, সবাই কি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু চ্যাট বক্সে শিওর করো তো। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। তোমরা যারা জয়েন করেছো একটু এনশিওর করো আমাদেরকে। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমরা এখনই ক্লাস শুরু করে দিব। আজকে তোমাদের লেকচার, মানে যেটা ভুটানের উপর 10 নম্বর লেকচার ক্লাস হবে। আজকে তোমাদের একটা লেকচার, কারণ তোমাদের আজকে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে। তো তোমরা সবাই কি এক্সামটা দিয়েছো কিনা একটু চ্যাট বক্সে জানাও। আজকের এক্সাম কি সবাই দিছো? হ্যাঁ, অনেকেই দিয়েছো দেখতে পাচ্ছি। আর যারা এখনো দাওনি, ক্লাসের পরেই তোমরা এক্সামটা দিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে, ওকে, আমরা এখনই ক্লাস শুরু করে দিব। আজকে আমাদের সাথে সঞ্চারী আপু থাকবেন। আপু এখনই আমাদের ক্লাস শুরু করে দিন। ওকে। স্ট্যান্ড একটু উপরে উঠা। হ্যাঁ হ্যাঁ ভাই, স্ট্যান্ড একটু উপরে উঠা। আরেকটু। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা উঠে তো। হ্যাঁ ঠিক আছে। আমার আনমিউট করা আছে তো, না? ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? যারা যারা ক্লাসে জয়েন করে ফেলেছো সবাই জানিয়ে দাও সবাই কেমন আছো। আচ্ছা, আমি আছি রে, তোমাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি। আহ আচ্ছা, তোমাদের পড়াশোনা কেমন চলছে বলো? পড়াশোনার কি অবস্থা? ভালো না? খুব গরম। হ্যাঁ, ওই যে তোমার বলে না যে পহেলা বৈশাখের গানের লিরিক্স ছিল, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। তাহলে আসলে অগ্নি স্নান হচ্ছে চারপাশে, তাই না? আচ্ছা, যে গরম পড়তেছে ভাই, এই গরমে অবশ্য তোমাদের জন্য একটা সুবিধা হয়েছে, গরমের সময় দেখবা কিন্তু ঘুম কম আসে। তুমি যখন পড়তে বসবে দেখবা যে গরমের জন্য কিন্তু তোমার ঘুমটা অনেকাংশে কমে যায়, জন্য একদিক দিয়ে তোমার সুবিধা হয়েছে। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে আমাদের পরিপাক চ্যাপ্টারটা শেষ করেছিলাম। তো ওইটা কার কার মাথায় ঢুকছে দেখি একটু চ্যাট বক্সে জানাও। শুনতে পারছো না? তাহলে একটু অডিওটা চেক করো, বাকি সবাই শুনতে পারতেছে। হ্যাঁ হ্যাঁ, রমজান মাসে আসলে এমনিতে একটু টায়ার্ড লাগে বেশি। ইফতারের আগ মুহূর্তটা খুবই দুর্বল লাগে, আবার ইফতার করে আমরা পুরো কাইট হয়ে যাই। সো এই টাইমটাতে একটু আসলেও তোমার পড়াশোনা কম হয়। ঠিক আছে, বলেন না যে রমজান মাসে খালি আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবে, কিন্তু আমাদের স্কুল কলেজও আমাদের আল্লাহ তাআলার সাথে পরীক্ষা নিতে চায়। আচ্ছা, মোটামুটি সবগুলো মুখস্থ করতে পারি নাই, ঢুকছে আর বাইর হয়েছে। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, ইনশাল্লাহ তোমার গিয়ে বারবার বারবার পড়তে পড়তে পুরোটা তোমার পুরোপুরি মাথায় ঢুকে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো আমাদের B10 লেকচারের বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3, কোষ রসায়ন। তাহলে কোষ রসায়ন শুরু করার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। তোমরা যারা এখন আপুকে চিনো না, আমি তোমাদের সঞ্চারী আপু। ধ্যাত, শুরুতে গোলমাল। আচ্ছা, হ্যাঁ, আমি তোমাদের সঞ্চারী আপু। আমার কলেজ ছিল হলিক্রস কলেজ, রাজপুত্তরা না, হলিক্রস কলেজ। আর আমি বর্তমানে মুগদা সরকারি মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তার হিসেবে আছি। ওকে, আচ্ছা, তাহলে পরিচয় পর্ব শেষ। এখন আমি তোমাদেরকে কোষ রসায়ন চ্যাপ্টারটা নিয়ে কিছু কথা বলতে চাই। এই চ্যাপ্টারটা আমাদের বোটানির ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স চ্যাপ্টার্স। দেখা যায় যে এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমরা অনেকেই টেনশনে পড়ে যাই। টেনশনে পড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ এই চ্যাপ্টারে কিছু বড় বড় চাকরিক যৌগের সংকেত আমাদেরকে আঁকতে হয়। দ্বিতীয়ত কারণ এই চ্যাপ্টারে অসংখ্য উদাহরণ। এত উদাহরণ পড়তে গিয়ে দেখা যায় যে একদম মাথা টাথা ঠিক থাকে না। তারপর উপর তোমরা আরো রোজার মাস সেটা পড়তেছো, মাথা এমনিতেও গরম, বাইরের পরিবেশও গরম, চ্যাপ্টারও গরম, সবকিছুই গরম। তো এই জন্য আমি দেখা যায় যে এই চ্যাপ্টারটা শুরু করার শুরুতেই তোমাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স জানিয়ে রাখি, যাতে করে এই চ্যাপ্টারটা আমরা ইজিলি পড়তে পারি। আমি কিন্তু গত ক্লাসে এই কথাটা বলেছিলাম, আবারও বলছি, যে কোন একটা তথ্য আমাদের নিউরনের সিনাপস দিয়ে যদি আমরা কমপক্ষে একটা নির্দিষ্ট ইন্টারভালে 5 বার পাস করাই, আমরা সেটা মনে রাখতে বাধ্য। যেমন তুমি কি তোমার মোবাইল নাম্বার কখনো ভুলে যাও?
তোমার বেস্ট ফ্রেন্ডের নাম, বাসার অ্যাড্রেস, এগুলো কিন্তু কখনো ভুলো না। তাহলে তোমার দায়িত্ব হচ্ছে এই কোষ রসায়ন চ্যাপ্টারটা আমরা আজকে থেকে পড়া শুরু করছি। তোমরা আজকে একটা খাতা নিবা, সেই খাতায় ব্রড হেডিং এ যতগুলা এক্সাম্পল সবগুলো এক্সাম্পল লিখে ফেলবা। ফর এক্সাম্পল দেখো উপরে লেখলা তুমি কার্বোহাইড্রেট, মনোস্যাকারাইড, ট্রায়োস কোলন দিয়ে যতগুলো এক্সাম্পল আছে, টেট্রোস কোলন দিয়ে যতগুলো এক্সাম্পল আছে। একটা করে লেকচার আমরা আগাবো আর তোমার ওই খাতাটা একটু একটু করে ফিল আপ হতে থাকবে। এর উপর আমরা যতদিন এই চ্যাপ্টারটা পড়বো, তুমি পরবর্তী 2 সপ্তাহ বা 3 সপ্তাহ প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সেই এক্সাম্পল গুলো একবার করে চোখ বুলাবা। যদি একদিন গ্যাপ পরে কোনো সমস্যা নেই, আমরা 1 দিন বা 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে রাতে ঘুমাতে যাবার আগে আমরা যেরকম কোরআন শরীফ বা কোনো সূরা পড়ি, সেই রকম এই এক্সাম্পল গুলা তুমি একবার করে খাতায় চোখ বুলাবা। তাহলে দেখবা কি 1 মাস পরে তোমার এক্সাম্পল গুলা তুমি চাইলেও ভুলতে পারতেছো না। কেন আমি বলছি দেখো, এই চ্যাপ্টারের এক্সাম্পল গুলা থেকে প্রতি বছর এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। এইবারে ফুল সিলেবাস থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এসেছে, যেখানে এই চ্যাপ্টার থেকে অনেকগুলা প্রশ্ন ছিল। যারা শুধুমাত্র শর্ট সিলেবাস পড়ে গিয়েছে বা ফুল সিলেবাস পড়ে যাওয়ার পরেও ভয়ের কারণে এই চ্যাপ্টারটা স্কিপ করেছে, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মারা খেয়েছে। এই জন্য তোমাদেরকে বারবার বলে দিচ্ছি যে তোমরা এই চ্যাপ্টারটা পড়ার ব্যাপারে বি ভেরি কেয়ারফুল। প্রথম দিন থেকে খাতায় এক্সাম্পল গুলো নোট করে ফেলবে। আর চাকরির যোগগুলো আঁকার ক্ষেত্রে আমি ক্লাসে একদম 1 লাইন 2 লাইন করে তোমাদেরকে বোঝাবো। তোমরা বুঝতে না পারলে আপুকে বারবার জিজ্ঞেস করবে, এবং যেই ক্লাসের যেই ফিগার ড্র করা হয় সেই ফিগারটা ক্লাসের পরে নিজেরা এঁকে ফেলবে। তাহলে দেখবা যে ছবি আঁকতে গিয়েও তোমাদের ঝামেলা হবে না। আমি প্রথম আমার হলিক্রসের কুইজে এই এই চ্যাপ্টার থেকে ছবি আঁকছিলাম এবং আমার প্রথমবারেই অলরাইট হয়েছিল, কারণ ক্লাসে আমাদের মিসরা বারবার এই ছবিগুলো আঁকাইছিল এবং বাসায়ও আমি অনেকবার প্র্যাকটিস করছিলাম। এই জন্য এই চ্যাপ্টারে ভালো করার অন্যতম প্রধান উপায় হচ্ছে যে এক্সাম্পল বারবার করে পড়া এবং চক্রগুলা নিজে বারবার করে প্র্যাকটিস করা। তাহলে আপুকে সবাই চ্যাপ্টার শুরু করার আগে প্রমিস করো যে এই চক্রগুলো নিজেরা সবাই নিজেদের মতো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? হ্যাঁ, তিথি মিস অনেক ভালো পড়ান, তাই না সেজুতি? তিথি মিস আমাদের এই চ্যাপ্টারটা পড়াইছিলেন এবং আমার আজ পর্যন্ত মনে আছে যে ম্যাডাম কোন সেন্টেন্সের পর কোন সেন্টেন্স বলছিলেন। চেষ্টা করবো ওমর, পরের অংশ পড়লে আগের অংশ ভুলে যায়, ব্যাপার না। এরপরে যখন ফুল চ্যাপ্টার একসাথে পড়বা তখন দেখবা যে ইনশাল্লাহ মনে পড়বে। ওকে, তাহলে দেখো কোষ রসায়ন, হাইড্রেটস অফ কার্বন। দেখো কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়া শুরু করার শুরুতেই আমি একটু তোমাদেরকে বলতে চাই, যদিও রোজা রমজানের মাস তোমরা আপুকে গালি দিবা, তারপরে আমি এটা দিয়ে আসলে আমার চ্যাপ্টারটা শুরু করি, যে কোষ রসায়ন চ্যাপ্টারটা হচ্ছে একটা আস্ত কাচ্চি বিরিয়ানি। ঠিক আছে, এখন তোমরা সে কাচ্চি বিরিয়ানি, তো আগে আমি তোমাদের সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানি দিয়ে এক্সাম্পল দিতাম, এখন এটা বললে তো তোমরা কেউ নিবা না জিনিসটা। তাহলে আমরা আমাদের মায়ের হাতের রান্না কাচ্চি বিরিয়ানি বলি। হ্যাঁ, তাহলে একটা কাচ্চি বিরিয়ানি হচ্ছে আমাদের এই কোষ রসায়ন চ্যাপ্টার। কিভাবে কি হলো দেখো, কাচ্চি বিরিয়ানির সবচেয়ে আকর্ষণীয় অংশ কোনটা বলো তো? কাচ্চি বিরিয়ানির সবচেয়ে আকর্ষণীয় অংশ কোনটা? না, হইলো না। এই তো পরের বাচ্চারা অ্যান্সার করেছে, আলু, তাই না? আমি যখন বিয়ে বাড়িতে কাচ্চি খেতে চাই, আমি সবার আগে টেবিলে বসা পরিচিত হোক অপরিচিত হোক আত্মীয় অনাত্মীয় সবাইকে বলে রাখি যে আমার জন্য একটা আলু রাখবো, আস্ত আলু। তাহলে এই যে কাচ্চির আলু বা কাচ্চির রাইস, এটা হচ্ছে আমাদের শর্করা বা কার্বোহাইড্রেট, তাই না? তাহলে এই চ্যাপ্টার শুরুই হয় আমাদের কি দিয়ে? শর্করা বা কার্বোহাইড্রেট দিয়ে। এরপরে আসে আমাদের কাচ্চির মাটন মানে খাসি। অনেকে গরুর তেহারি খায় বা খাসির কাচ্চি খায়, যে যেটা খায়। তাহলে খাসির মধ্যে আছে আমাদের প্রোটিন বা আমিষ, যে আমিষ হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিডের পলিমার। তাহলে আমরা আমিষ পড়বো এবং আমিষের সাথে সাথে কি আমরা অ্যামিনো অ্যাসিড পড়বো। এরপরে আসে হচ্ছে কাচ্চি রান্না করি কি দিয়ে? আমরা তেল দিয়ে। তাহলে সেই তেল এবং খাসির চর্বি দুইটাই হচ্ছে আমাদের লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। এরপরে তুমি যখন কাচ্চি খাবে, সে কাচ্চি আমাদের হজম করতে হবে না, পরিপাক করতে হবে না। তাহলে কাচ্চি হজম করার জন্য আমাদের পেটে লাগবে কি? এনজাইম। কাচ্চি পরিপাক করার জন্য আমাদের দরকার হচ্ছে এনজাইম। তাহলে দেখো, এই যে কাচ্চির আলুর শর্করা, খাসির আমিষ, এরপরে হচ্ছে গিয়ে তেল বা চর্বির লিপিড এবং পরিপাকের জন্য এনজাইম, এই চারটাই হচ্ছে আমাদের এই কোষ রসায়নের মূল প্রতিপাদ্য বিষয়। বোঝা গেছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা হচ্ছে আজকে আমাদের এই চ্যাপ্টারের মূল যেটা, যেখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, এই যে শর্করা বা কার্বোহাইড্রেট, এটার কিছু অর্ধেক বা অর্ধেকের বেশি অংশ আমরা আজকে শেষ করার চেষ্টা করব। আমাদের এমসিকিউ এবং সিকিউ সবচেয়ে বেশি আসে শর্করা থেকে, এরপরে আসে আমিষ থেকে,
লিপিড থেকে আসে আমাদের জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন, আর সিকিউ আসে এনজাইম থেকে। তাহলে আমরা শর্করা, আমিষ এবং এনজাইম এই তিনটা টপিক সিকিউর জন্য খুব ভালোভাবে কভার করব, এবং লিপিড শুধুমাত্র এমসিকিউ বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়লেই মোর দ্যান এনাফ। আমিষ থেকেও সবকিছু লাগে না, আমিষ থেকে জাস্ট 2টা টপিক লাগে, এটা আমরা পড়ানোর সময় বলে দিব। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে দেখো কার্বোহাইড্রেট বা শর্করা, এই শব্দটা কোত্থেকে এসেছে? কার্বোহাইড্রেট শব্দটা এসেছে হাইড্রেটস অফ কার্বন থেকে। কার্বোহাইড্রেট কোত্থেকে এসেছে বলতো? হাইড্রেটস অফ কার্বন, বাংলায় বলা হয় কার্বনের জলায়ন। আমরা যদি এই কার্বনের সাথে পানির বিক্রিয়া করি তাহলে আমাদের কি তৈরি হয় দেখো তো, এই যে CH2ON, তাই না? এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, কার্বনের জলায়ন। কার্বনের জলায়ন, তার মানে আমাদের কার্বন পানির সাথে বিক্রিয়া করে যে যৌগটা তৈরি করে সেটাই হচ্ছে কি আমাদের কার্বোহাইড্রেট। তো কিছু বিজ্ঞানী বলে গিয়েছিলেন যে দেখো তো, কোন একটা যৌগতে যদি আমাদের কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হয় 1:2:1, যেমন ধরো তোমরা বলো তো বাচ্চারা, এটা কিসের সংকেত? আপু যে লিখলাম C6H12O6, বহুল প্রচলিত একটা শর্করা, এটা কিসের সংকেত? এক্সিলেন্ট, সব দেখি বাচ্চা বাঘের মতো অ্যান্সার করতেছে। আচ্ছা, সিয়াম, এরপরে হচ্ছে আশফিকা, সাদ, প্রান্তি, ইরা, মিম, নাফি, সুমাইয়া, এক্সিলেন্ট। সবার ব্রেইনে তার মানে এখনো গ্লুকোজ কাজ করতেছে। আমাদের ব্রেন কিন্তু আর কিছুই চায় না, শুধু একটু গ্লুকোজ চায়, তাই না? আমাদের নিউরন সবচেয়ে বেশি সবার আগে রেসপন্স করে গ্লুকোজের প্রতি। এই জন্য দেখবা যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের সকলকে পাঞ্জাবির পকেটে একটা করে চকলেট বা বিস্কিট রাখতে বলে, কারণ তারা যে কোনো মুহূর্তে গ্লুকোজ নীল বা জিরো হয়ে তারা হাইপোগ্লাইসেমিক শকে চলে যায়, যেরকম আমরা পরীক্ষার হলে চলে যাই। তাহলে দেখো এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তাহলে দেখো তো, এই গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? 1:1। তাহলে আমরা বলতে পারি যে যেই যৌগতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:1 হবে তাকে আমরা বলি হচ্ছে কার্বোহাইড্রেট। তো এই সংজ্ঞাটা তুমি যখন একদম সর্বত্র ছড়িয়ে দিলা তখন দেখবা পিছনে মুখ টিপে টিপে হাসতেছে হচ্ছে মিথানল, যেটাকে আমরা বলি ফর্মালডিহাইড। অ্যাসিটিক অ্যাসিড, যেটা এক ধরনের ফ্যাটি অ্যাসিড, ওরা মুখ টিপে টিপে হেসে বলবে তোমরা যে বলছো এই তিনটার অনুপাত 1:1 হলেই তোমরা কার্বোহাইড্রেট বলবে। দেখো তো, আমাদের মধ্যেও তো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1, তাহলে তোমরা কি আমাদেরকেও কার্বোহাইড্রেট বলবে? এরপরে দেখো, দুঃখ প্রকাশ করবে হচ্ছে আমাদের আরেকটা যৌগ। বলতো এটা আমি কিসের সংকেত আঁকলাম? C12H22O11, এটা কিসের সংকেত? এই তো সুগার, চিনি। আচ্ছা, চিনি বলবে যে তোমরা যে বলে দিলা ধপ করে 1:1 হলেই কার্বোহাইড্রেট বলবে, আমার মধ্যে কি কোনো অ্যাঙ্গেলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:1 আসে? তাহলে আমি যে চিনির রাজা, আমি যে শর্করার রাজা, তোমরা তো আমাকে অস্বীকার করে দিলে। তার মানে তখন থেকেই এই মতবাদটা ভুল প্রমাণিত হলো যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:1 হলেই আমরা তাকে কার্বোহাইড্রেট বলবো। তাহলে দেখো তো আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি যে কাদেরকে আমরা শর্করা বা কার্বোহাইড্রেট বলবো? এই যে দেখো, এখানে দেখিয়েছে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যখন বিক্রিয়া করে সুক্রোজ তৈরি করে তখন কিন্তু ওদের মধ্য থেকে এক অণু পানি বলে টাটা বাই বাই। এই এক অণু পানি বের হয়ে যাওয়ার কারণেই দেখো সকল কার্বোহাইড্রেটই কিন্তু 1:1 অনুপাত মেনে চলতে পারে না, কারণ কিছু না কিছু ব্যতিক্রম তো অবশ্যই থাকে। তাহলে এই এই পিচ্চিটার মতো তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেছে যে কিভাবে কি হতে পারে। তাহলে দেখো, এই যে 1:1 অনুপাতে মেনে চলা কিন্তু সকল যৌগ কি কার্বোহাইড্রেট হবে? এই যে দেখছো অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমি একটু আগে লিখে দেখালাম, ওর মধ্যেও দেখো 2টা কার্বন, 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন, তাহলে কাটাকাটি করে কিন্তু 1:1 হয়। ফর্মালডিহাইডও কিন্তু 1:1 ফর্মুলাই মেনে চলে, কিন্তু ওরা তো জৈব যৌগ। আচ্ছা, এখন দেখো আমরা শর্করার আসল সংজ্ঞা দিতে হলে আমাদেরকে জানতে হবে অ্যালডিহাইড কি এবং কিটোন কি, এবং আমি তোমাদেরকে কিছু শব্দার্থ শিখাবো। দেখো, মোনো হচ্ছে একটা, ডাই হচ্ছে 2টা, ট্রাই হচ্ছে 3টা, পলি হচ্ছে অনেকগুলা। তাহলে আমরা একটা সংজ্ঞা শিখবো, সেটা হচ্ছে পলিহাইড্রক্সি
অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন বা তাদের বাচ্চা কাচ্চা, যাদেরকে আমরা ইংরেজিতে স্টাইল করে বলি ডেরিভেটিভ, বাংলায় বলি জাতক। কি বলি বলতো? জাতক। তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন বা এদের থেকে উদ্ভূত ডেরিভেটিভস বা জাতককেই বলা হয় শর্করা। কি তোমরা কি কনফিউজড, উঙ্গা বুঙ্গা হয়ে গেল? মাথার উপর দিয়ে সব চলে গেল যে আপু এগুলা কি বলতেছেন? আসো আমরা তাহলে এই কথার একটু শানে নজুলে চলে যাই। দেখো তো, এই যে এটা হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত, এটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজের সংকেত। আমরা এই সংকেতগুলো কিভাবে লিখবো বা কিভাবে বুঝবো, আসো আমরা একটু সেটা জেনে নিই। আচ্ছা, তোমরা আমাকে বলো তো গ্লুকোজ বা ফ্রুক্টোজে কয়টা করে কার্বন থাকে? বলো তো, গ্লুকোজ বা ফ্রুক্টোজে কয়টা করে কার্বন থাকে? সাদ, ইরা, আশফিকা, সুমাইয়া, সিয়াম, তাতিনি, নাফিস, পরশ, মুনা, কথা। এক্সিলেন্ট, 6টা। তাহলে আমার সাথে সাথে তোমরা অবশ্যই খাতায় লিখবা। তোমরা কিন্তু কেউ শুয়ে শুয়ে ক্লাস করবা না, আমি আবারও বলতেছি। রমজান মাস, এমনিতেই লাইলেই ভাব, তার উপর দিয়ে শুইলে ক্লাসও শুয়ে পড়বে। সবাই মেরুদণ্ড সোজা করে বসো, সামনে একটা খাতা নাও এবং আপুর সাথে সাথে এঁকে ফেলো। 1টা, 2টা, 3টা, 4, 5, 6। আমি 6টা কার্বন এঁকে ফেললাম। এই পাশে আমি গ্লুকোজের খালাতো ভাইকে আঁকবো, ফ্রুক্টোজ। 4, 5, 6। আচ্ছা, মনে রাখবে আমরা যখন জৈব যৌগ পড়বো তখন সেখানে আমরা 2টা কার্যকরী মূলকের নাম শিখবো। ওয়ান ইজ অ্যালডিহাইড, যেটার কার্যকরী মূলক হচ্ছে CHO, অ্যানাদার ওয়ান ইজ কিটোন, যেটার কার্যকরী মূলক হচ্ছে CO। তাহলে দেখো তো, এই যে আমাদের গ্লুকোজ আমরা আঁকছি, এই গ্লুকোজের 1 নাম্বার কার্বনে আমরা দিলাম CHO। তাহলে বুঝে গেলাম কি গ্লুকোজ একটা অ্যালডোজ সুগার, যার কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডোজ সুগার যার কার্যকরী মূলক কি? অ্যালডিহাইড। এখানে আমি দেখো 2 নাম্বার কার্বনে দিলাম CO, তার মানে ফ্রুক্টোজ একটা কিটোজ সুগার, যার কার্যকরী মূলক হচ্ছে কিটোন। তাহলে আমরা 2টা কার্যকরী মূলক পেয়ে গেলাম। একটা হচ্ছে কি বলতো? একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন। ওকে, একটা হচ্ছে অ্যালডিহাইড, আরেকটা হচ্ছে কিটোন। এইবারে দেখো, আমি এই যে সংকেতটা কমপ্লিট করছি, এই যে আমি সংকেতটা কমপ্লিট করছি, দেখো আমার এই সংকেতের মধ্যে অনেকগুলা OH মূলক আমি আঁকতেছি। খেয়াল করছো? আমি এখানে অনেকগুলা OH মূলক আঁকছি, অনেকগুলা OH মূলক আঁকছি। এখানে CH2OH লেখা যা, এটা CH2OH লেখা যা, আমি যদি এখানে OH দিয়ে 2টা হাইড্রোজেন লিখি তাও কিন্তু সেম জিনিস। এই জন্য অনেকে এটাকে এভাবে লেখে, অনেকে লাস্ট কার্বনে CH2OH দিয়ে লেখে। তাহলে এই সেম ভাবে আমি এই সংকেতটাকে ফিল আপ করে ফেলি। দেখো, তাহলে দেখো আমি যে 2টার গাঠনিক সংকেত আঁকতেছি, এখানে কি অনেকগুলা OH মূলক, অনেকগুলা OH মূলক। তাহলে পলি মানে কি? অনেকগুলো। OH মানে হচ্ছে হাইড্রক্সিল। পলি মানে হচ্ছে অনেকগুলা। আর উপরেরটাতে দিলাম না কেন? কারণ উপরেরটাতে অলরেডি তো CHO আছে, কার্বনের 4টা যোজ্যতা পূরণ হয়ে গেছে। HROH কোন পাশে থাকবে এটা নিয়মটা আমি একটু পরেই বলতেছি, ঠিক আছে? ফাংশনাল গ্রুপ কেন থাকে না, কারণ অলওয়েজ এটা মনে রাখবে, এটা রুলস। কিটোন হলে অলওয়েজ ফাংশনাল গ্রুপটা 2 নাম্বার কার্বনে এবং অ্যালডিহাইড হলে অলওয়েজ ফাংশনাল গ্রুপ 1 নাম্বার কার্বনে থাকবে। আমি কিছু রুলস তোমাদেরকে একটু পরেই লিখে দিচ্ছি। তাহলে দেখো তো, এখানে কি অনেকগুলো তোমার হচ্ছে গিয়ে হাইড্রক্সিল গ্রুপ, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, অনেকগুলা। এই জন্য আমি দেখো আগে বলেছি কি বলতো, পলিহাইড্রক্সি, অনেকগুলো হাইড্রক্সিল মূলক দেখে পলিহাইড্রক্সি। এখানে কার্যকরী মূলক কি? অ্যালডিহাইড, এখানে কার্যকরী মূলক কিটোন। এই জন্য আমি বলেছি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন। এমন একটা যৌগ যার মধ্যে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকবে এবং কার্যকরী মূলক হিসেবে হয় অ্যালডিহাইড, না হয় কিটোন থাকবে। এখন যদি কখনো এরকম হয় যে এই যে আমার হাইড্রোজেন অণুটা, এই হাইড্রোজেন অণুটাকে আমি হচ্ছে গিয়ে একটা অ্যামিনো মূলক দিয়ে প্রতিস্থাপন করে দিলাম,
তাহলে আমার যে যৌগটা তৈরি হলো সেটা কি আমার আগের গ্লুকোজের একটা বাচ্চা, একটা ডেরিভেটিভ। সেই গ্লুকোজের একটা হাইড্রোজেনকেই তো আমি অ্যামিনোমূলক দিয়ে প্রতিস্থাপিত করেছি, তাই না? তাহলে এই জন্যই বলা হয়েছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, পলিহাইড্রক্সি কিটোন বা এদের থেকে উৎপন্ন ডেরিভেটিভ বা জাতকদেরকেই বলা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে কার্বোহাইড্রেট বা শর্করা এমন একটা যৌগ যার মধ্যে অনেকগুলো হাইড্রক্সিল মূলক থাকবে, কার্যকরী মূলক হিসেবে হয় অ্যালডিহাইড না হয় কিটোন থাকবে, এবং এদের থেকে উদ্ভূত যত রকম যৌগ আছে তাদের সবাইকে আমি বলবো শর্করা বা কার্বোহাইড্রেট। দেখো, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন বা এদের থেকে উদ্ভূত যৌগকে বলা হয় কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। তাহলে আমাদেরকে এখন জানতে হবে, এই যে আমি টুসটুস করে কতগুলো গঠন এঁকে ফেললাম, এগুলা কি কোনো নিয়ম নাই নাকি আপু হুদাহুদি মুখস্থ মুখস্থ এগুলো এঁকে ফেলছে? তাহলে আসো এই নিয়মগুলো একদম মুখস্থ, এগুলো ভুলে যাওয়া মানে কবিরা গুনাহ। রুল নাম্বার 1, আমরা এখন শিখবো যে কিভাবে আমরা পুরা চ্যাপ্টারের এই সংকেতগুলো আঁকতে পারি। রুল নাম্বার 1, যখন আমার কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ হবে অ্যালডিহাইড, যখন আমার কার্যকরী মূলক হবে অ্যালডিহাইড, সেটা আমরা কত নাম্বার কার্বন হিসেবে রাখবো বলো তো? 1 নাম্বার কার্বন। তাহলে সেই যৌগটার একদম শেষ কার্বনে আমরা লিখবো CH2OH। তার মানে যখন এটা একটা অ্যালডিহাইড যৌগ হবে তখন আমরা 1 নাম্বার কার্বনে রাখবো অ্যালডিহাইড এবং লাস্ট কার্বনে রাখবো CH2OH। কেন 6 কার্বন হয়? কারণ তোমাদের বইতে গ্লুকোজের স্ট্রাকচারটাই বারবার দেখাইছে। 6 কার্বনে যে হবে এমন কোনো কথা নাই, আমরা 4 কার্বন, 5 কার্বন, 3 কার্বন সবগুলা প্র্যাকটিস করব। আচ্ছা, এরপরে চলে আসো, যদি আমাদের এই কার্যকরী মূলকটা তোমার কিটোন হয়, কিটোন, তাহলে কিটোন থাকবে অলওয়েজ 2 নাম্বার কার্বনে। তখন কি হবে? 1 নাম্বার কার্বন এবং শেষ কার্বনে থাকবে হচ্ছে CH2OH। যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তাহলে শেষ কার্বনে CH2OH আর 1 নাম্বার কার্বনে কার্যকরী মূলক। যদি কিটোন হয় তাহলে কিটোনটা অলওয়েজ হবে 2 নাম্বার কার্বনে এবং 1 এবং শেষ কার্বনে হবে CH2OH। কেন 2 নম্বরে থাকে? কারণ কিটোনের তো তোমার হচ্ছে CO, তাহলে CO যদি আমরা লিখি, কার্বনের যোজনী কত? 4, তাহলে 4 যোজনীর মধ্যে 2 যোজনী দিয়ে ও কে ধরছে, তাহলে বাকি দুটাতে আমি যদি H দিয়ে দেই তাহলে এটাতে অ্যাকচুয়ালি HCHO অ্যালডিহাইড মূলকই হয়ে গেল, এটাকে আর কিটোন থাকলো? এই জন্য এটাকে কিটোন হিসেবে পরিচয় দেওয়ার জন্য আমরা 2 নাম্বার কার্বনে রাখি। 1 নাম্বার কার্বনে আঁকতে গেলে এটা অ্যালডিহাইড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার থার্ড রুল হচ্ছে কি, আমরা অলওয়েজ এগুলো আঁকার সময় ডানে রাখবো OH কে, ডানে আঁকবো OH কে এবং বামে আঁকবো হচ্ছে H কে। এবং একটা সরল রুলস হচ্ছে, যখন আমরা এগুলাকে সরল রৈখিক ভাবে না এঁকে চক্রাকারে আঁকবো, দেখো এটা হচ্ছে গিয়ে রৈখিক চিত্র আর এটা হচ্ছে গিয়ে চাকরিক ছবি। যখন আমরা রৈখিক ভাবে আঁকবো তখন দেখো অলওয়েজ ডানে OH আর বামে H হয়, কিন্তু আমরা যখন চক্র আকারে আঁকবো তখন যা কিছু ডানে সবকিছু হয়ে যাবে নিচে, আর যা কিছু বামে থাকবে সবকিছু হয়ে যাবে উপরে। যা কিছু আমরা এতক্ষণ ডানে আঁকতাম চক্র আঁকার সময় সব আঁকবো নিচে, নিচ, আর যা কিছু আমরা বামে আঁকতাম সবগুলো আমরা আঁকবো হচ্ছে উপরে। এগুলো এখন তোমাদের কাছে হিব্রু ভাষা মনে হবে, তোমরা যখন নিজেরা ড্র করবা তখন দেখবে এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই রুলস এর একটা মাথা নষ্ট রুলস হচ্ছে গ্লুকোজের, একটা এক্সেপশন হচ্ছে গ্লুকোজের মাথা নষ্ট। কত নাম্বার কার্বনে মাথা নষ্ট? 3 নাম্বার কার্বনে মাথা নষ্ট। ওদের 3 নাম্বার কার্বনে কি হয়? ডানে H এবং বামে OH হয়। আমরা অলওয়েজ এতক্ষণ পড়ে আসলাম যে আমরা অলওয়েজ ডানে OH আর বামে H দিব, কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের 3 নাম্বার কার্বন। ব্যতিক্রম হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের 3 নাম্বার কার্বন, ওদের 3 নাম্বার কার্বনের ডানে H বামে OH হয়। এই ছবিটা দেখছো? এই যে দেখো, ডানে H বামে OH ফ্রুক্টোজের, গ্লুকোজের ডানে H বামে OH, আর বাকি সবগুলার দেখছো ডানে OH বসছে।
তাহলে এটা হচ্ছে একটা ব্যতিক্রম, ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। এরপরে দেখো, যখন এরা একটা চাকরিক যৌগ তৈরি করবে, যখন এরা একটা চাকরিক যৌগ তৈরি করবে, তখন কাহিনী কি হবে? চাকরিক বা চক্র তৈরিকারে যারা কিনা অ্যালডোজ, যেমন ধরো গ্লুকোজ, তাদের 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনের মধ্যে একটা ভালোবাসার বন্ধন হবে। আর যারা হচ্ছে কিটোজ, তাদের 2 নাম্বার এবং 5 নাম্বার কার্বনের মধ্যে একটা ভালোবাসার বন্ধন হবে। এরা কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। চক্র তৈরিকালে অ্যালডিহাইডের 1-5 এবং কিটোনের হচ্ছে 2-5 কাছাকাছি চলে আসবে। তাহলে পুরাটা আমি আবার রিপিট করছি, একদম মনোযোগ দিয়ে শোনো। যদি এটা আমার অ্যালডিহাইড হয়, তাহলে আমার মূলক হবে কত নাম্বারে? আপুর সাথে সাথে বলো। যদি অ্যালডিহাইড হয় তাহলে সিএইচও কত নাম্বার কার্বনে হবে? 1 নাম্বার। যদি কিটোন হয় তাহলে সিও কত নাম্বার কার্বন হবে? 2 নাম্বার। অ্যালডিহাইডের একে সিএইচও হলে শেষ কার্বনে বসবে CH2OH, কিটোনের 2 নাম্বার কার্বন হলে 1 এবং শেষ কার্বনে বসবে CH2OH। যা কিছু ডানে সবকিছু নিচে, যা কিছু বামে সবকিছু চক্রতে উপরে। আমরা ইউজুয়ালি ডানে কাকে রাখি? হাইড্রক্সিল মূলককে। বামে কাকে রাখি? হাইড্রোজেনকে। কিন্তু মাথা নষ্ট কার বলো? মাথা নষ্ট হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের 3 নাম্বার কার্বন। ওদের উল্টা হবে, ওদের 3 নাম্বার কার্বনের ডানে বসবে H এবং বামে বসবে হচ্ছে OH। এবং আমরা যখন এই সরল রৈখিক ছবি থেকে চক্র আঁকবো, তখন আমরা দেখাবো যে অ্যালডিহাইডের 1 আর 5, কিটোনের 2 আর 5 এর মধ্যে নতুন করে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তাহলে এভাবে করে যদি আমরা এখন শিখি, তাহলে আমি তোমাদেরকে এখন একটা ছবি আঁকা দেখাবো, এরপরে তোমরা আপুর সাথে আরেকটা ছবি আঁকবে এবং মিলাবে যে তোমাদের ছবি আঁকা হয়েছে কিনা। আমরা এখন একটা পেন্টোজ সুগার আঁকবো। কি আঁকবো? একটা পেন্টোজ সুগার, যেটা কিনা হবে অ্যালডোজ, অ্যালডিহাইড মূলক থাকবে। তাহলে বলো তো, পেন্টোজ হলে কয়টা কার্বন হবে? পেন্টোজ হলে সেই যৌগতে কয়টা কার্বন থাকবে? এক্সিলেন্ট। তাহলে তোমরা নিজেরা নিজেরা একে এবার আপুর সাথে মিলানোর চেষ্টা করো। 1, 2, 3, 4, 5। অ্যালডিহাইড, তাহলে সিএইচও মূলক কত নাম্বার কার্বনে বসবে? সিএইচও মূলক এক্সিলেন্ট। মুন্না অ্যান্সার করেছে, আশফিকা, ওমর, আদিবা, মাহাদি, সুমাইয়া, নাফিস ভুলে গেছে কথা, মুনতাসির, সুরিয়া। এক্সিলেন্ট, 1 নাম্বার কার্বনে বসবে। তাহলে আমরা দেখো এই যে অ্যালডিহাইড বসিয়ে দিলাম 1 নাম্বার কার্বনে। এরপর বাকি কার্বন গুলোর ডানে কি বসবে? ডানে OH, বামে H। তাহলে দেখো আমরা নাম্বারিং করে, এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন। কার মাথা নষ্ট? 3 নাম্বার কার্বনের। তাহলে 3 এর ডানে H, বামে OH। এটা কি হবে এটার ক্ষেত্রে? এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, কারণ এটা তো গ্লুকোজ না। তাহলে শুধুমাত্র কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়? গ্লুকোজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। তাহলে আমরা ডানে দিলাম OH, বামে দিলাম H, OH, H, আর লাস্টে আমরা দিয়ে দিলাম CH2OH। আঁকা হয়ে গেল আমাদের পেন্টোজ সুগার। ওকে, তাহলে এবারে তোমাদের টাস্ক হচ্ছে তোমরা আঁকবা, এরপরে আপুর সাথে মিলাবা। তোমাদের টাস্ক হচ্ছে তোমরা হচ্ছে একটা টেট্রোজ, টেট্রা মানে কি? 4, একটা টেট্রোজ সুগার আঁকবা যেটা কিনা একটা কিটোজ সুগার। একটা টেট্রোজ সুগার আঁকবা যেটা কিনা একটা কিটোজ সুগার। টেট্রোজ মানে হচ্ছে 4টা কার্বন। তাহলে ঝটপট এঁকে ফেলো, একটা টেট্রোজ সুগার আঁকবা যেটার মধ্যে 4টা কার্বন। দেখি আঁকো। নাফি বলেছে ডান, বাকিদেরকে আঁকা হয়েছে? আচ্ছা, সিয়ামের আঁকা শেষ, আশফিকা, নাফিস, ভেরি গুড, ইশরাত, সবার আঁকা শেষ। এবার তাহলে আপুর সাথে মিলাই ফেলো। আচ্ছা, তাহলে আমরা কয়টা কার্বন আঁকবো? 1, 2, 3, 4। এটা কিটোন, তাহলে কত নাম্বার কার্বনে কিটোন মূলক বসবে? কত নাম্বার কার্বনে কিটোন মূলক বসবে? এক্সিলেন্ট, এই তো আমার বাচ্চারা পারে, 2 নাম্বার কার্বনে। তাহলে প্রথম কার্বনে বসবে CH2OH, শেষ কার্বনে বসবে CH2OH, বাকি কার্বনের ডানে OH, বামে H। এই তো সুন্দর হয়ে গেল। তাহলে আঁকা কি কোনো কঠিন? আমরা যদি সেই বেসিক রুলস গুলা ফলো করি, তাহলে আঁকা আমাদের জন্য কোনো ব্যাপারই না, এক চুটকি বাজে আমাদের আঁকা শেষ হয়ে যাবে।
এইবারে তোমাদেরকে আঁকতে বলবো ফ্রুক্টোজ। এবার সবাই মাথা ঠান্ডা করে ফ্রুক্টোজটা আঁকো। এবারে সবাই মাথা ঠান্ডা করে আপুর জন্য ফ্রুক্টোজ এঁকে ফেলো। ফ্রুক্টোজ হচ্ছে একটা হেক্সোজ সুগার। সবাই ফ্রুক্টোজ এঁকে ফেলো। লাস্টেটা হ্যাঁ স্বাদ, তুমি চাইলে ভেঙে লিখতে পারো, ইটস আপ টু ইউ। অনেকেই ডানে OH দিয়ে HH দিয়ে লেখে, অনেকেই একেবারে লেখে। জিদনির লেখা শেষ হয়ে গেছে, বাকি রাখছো? আচ্ছা, শারতাজের আঁকা শেষ, সিয়াম আশফিকাল ডান, নাফিসের ডান, এক্সিলেন্ট, আদিলেরও শেষ, ভেরি গুড। বাহ, আমি তো আশাই করি নাই তোমরা এত তাড়াতাড়ি পারবা, মাশাআল্লাহ। আচ্ছা তাহলে দেখো আপুর সাথে মিলিয়ে নাও যারা যারা এঁকে ফেলেছো। ফ্রুক্টোজ কি একটা অ্যালডোজ নাকি একটা কিটোজ? বসে মনে মনে আঁকছি, আদিবা তোরে পিড়াবো ভাই। তোর মন কি আমি দেখতে পারবো না পড়তে পারবো? পরীক্ষার হলে খাতায় লিখে দিয়ে সুন্দর করে, আপু মনে মনে এঁকেছি। আচ্ছা ওকে, ভেরি গুড। ফ্রুক্টোজ হচ্ছে গিয়ে একটা কিটোজ শর্করা, তাই না? ফ্রুক্টোজ একটা কিটোজ শর্করা। তাহলে কিটোজ শর্করা কত নাম্বার কার্বনে থাকে? 2 নাম্বারে, ভেরি গুড। তাহলে আসো আমরা 2 নাম্বারে এঁকে ফেলি। তাহলে 1 নাম্বারে হবে কি বলতো? CH2OH। আচ্ছা এবার বলো তো 3 নাম্বার কার্বনের ডানে কি বসবে? 3 নাম্বারে মাথা নষ্ট ছিল না গ্লুকোজ আর ফ্রুক্টোজের? হ্যাঁ, H আর OH। ডানে OH বামে H, CH2OH হলো। 1 2 3 4 5, আরেকটা কার্বন লাগবে আমাদের, তাই না? যেহেতু আমরা কি আঁকছি? ফ্রুক্টোজ আঁকছি, হেক্সোজ সুগার আঁকছি। তাহলে এই যে OH, H, লাস্টে CH2OH। ভেরি গুড, এই তো আঁকা শেষ। তাহলে এইটা যদি গ্লুকোজ হতো তাহলে পার্থক্য কোথায় হতো? এটা গ্লুকোজ হলে আমরা 1 নাম্বার কার্বনে CHO দিতাম, লাস্ট কার্বন সব সেম ছিল, বাকি সব সেম ছিল, জাস্ট 2 নাম্বার কার্বনে ডানে OH আর বামে H দিয়ে দিতাম। ফ্রুক্টোজের মিনিং কি? ফ্রুক্টোজ মানে হচ্ছে ফ্রুট সুগার, ফলের শর্করা। মনের আঁকাই বড় আঁকা। তারপরে বলিস মনের মার্কসই বড় মার্কস। আপু আমি মনে মনে মেডিকেলে চান্স পেয়েছি। আচ্ছা ঠিক আছে, ফ্রুক্টোজ যে কিটোজ কিভাবে বুঝবো? CO দেখে বুঝবা, এবং তোমাদেরকে এটা একটু মনে রাখতে হবে, তোমাদের এটা MCQ তে আসবে। নিচের কোনটি অ্যালডোজ সুগার, নিচের কোনটি কিটোজ সুগার। একটা সহজ বুদ্ধি হচ্ছে নামের সাথে উলো উলো থাকলেই দেখবা বেশিরভাগই কিটোজ হয়, ফ্রুক্টোজটা একটা এক্সেপশন। এছাড়া যতগুলা নামের লাস্টে উলো উলো দেখবা, দেখবা সবগুলাই কি হয় বলতো? কিটোজ সুগার হয়। হ্যাঁ রে, ফ্রুক্টোজ 6 কার্বন বিশিষ্ট। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আসে এবার আমরা চলে যাই আমাদের কার্বোহাইড্রেটের প্রকারভেদের কাছে। আমরা আরো স্ট্রাকচার বেশি বেশি করে আঁকবো, দেখবে তখন তোমার মধ্যে একটা নেশা কাজ করবে যে আপু আপনি একটা নাম বলেন, আমি দুরুম করে এখন এঁকে দিচ্ছি। আচ্ছা তাহলে দেখো, কার্বোহাইড্রেটকে আমরা স্বাদের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করতে পারি, বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করতে পারি, আবার রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করতে পারি। পরীক্ষায় স্বাদের উপর ভিত্তি করে এটা আসবে আমাদের MCQর জন্য, বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আসবে 2 নাম্বারের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে 3টা স্টার দাও। রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে 4 প্রকার, এটা আসবে MCQর জন্য, এবং এটার যে ফিগারগুলা বা ছবিগুলা আছে সেই ছবিগুলো আসবে আমাদের CQর জন্য। ঠিক আছে? তাহলে এখন দেখো, এই যে স্বাদের উপর ভিত্তি করে আমরা এদেরকে 2 ভাগে ভাগ করতে পারি, সুগার এবং নন সুগার। যখন তুমি এই দুইটার এক্সাম্পল মনে রাখার চেষ্টা করবা বা বৈশিষ্ট্য পড়তে যাবা, তুমি মনে মনে সুগার বলতে চিন্তা করবা চিনি, আর নন সুগার বলতে মনে মনে চিন্তা করবা ভাত, যেটা হচ্ছে আমাদের বাঙালির প্রিয় খাবার। ঠিক আছে? তাহলে এই যে চিনির দানা, সেই চিনির দানাটা কেমন চিন্তা করো তো? এটা কি দানাদার, মিষ্টি, এবং আমরা কি করি ইফতারে? তোমার লেবুর শরবত খাই না চিনি দিয়ে? তার মানে কি দিস ইজ পানিতে দ্রবণীয়, ওয়াটার সলিউবল। আর নন সুগার যদি আমরা ভাতের কথা কল্পনা করি, তাহলে ভাতের দানা কিরকম? দানাদার না, ভাতের দানা হচ্ছে ফাইবার, তন্তুময়। ওরা কি স্বাদে মিষ্টি? ভাতে কখনো খেয়ে দেখছো? আপু আমি মিষ্টি ভাত খাইছি। মিষ্টি ভাত খাইছো? ওই মিষ্টি ভাত ওই মিষ্টি করে রান্না করে, কিন্তু ন্যাচারালি কখনো ভাত কি হয় না? মিষ্টি হয় না। তাহলে তন্তুময়, মিষ্টি নয়,
এবং পানিতে অদ্রবণীয়। তার মানে দুইটার পার্থক্য আশা করি বুঝতে পেরেছো। আল্লাহর দুনিয়ায় যত মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডস আছে, মনোডাইস্যাকারাইডস কি আসছে বিরতির পরে, তারা সবাই সুগার। আর বাকি যত অলিগো আর পলিস্যাকারাইডস আছে সবাই হচ্ছে নন সুগার। তাহলে এই যে আমি কতগুলো শব্দ বললাম, মোনো, ডাই, অলিগো, পলি, এগুলা কি জিনিস? খায় না, মাথায় দেয়, আসছি বিরতির পরে। হ্যাঁ রে, আলু নন সুগার, চিনি দিয়ে খাইলে মিষ্টি হয়। ভাতের টেস্টটা কি? ভাতের কোন টেস্টই নাই। হ্যাঁ রে রিফা, আমারও খুবই ক্ষুধা লাগছে রে, আমার তো কাচ্চি বিরিয়ানি নাম শোনার পর থেকে ক্ষুধা লাগতেছে। আচ্ছা ব্যাপার না, এখন আরো অনেক সময় বাকি, এই জন্য আল্লাহ বিল্লাহ করো। তাহলে এই হচ্ছে আমাদের স্বাদের উপর ভিত্তি করে দুই প্রকার। আল্লাহর দুনিয়ার যত মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড আছে সবাই সুগার, এবং যত অলিগো এবং পলিস্যাকারাইড আছে সবাই নন সুগার। বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে দুই প্রকার, রিডিউসিং, নন রিডিউসিং। তোমরা বলো তো বাচ্চারা, রিডাকশন মানে কি? রিডাকশন মানে কি? বিজারণ মানে ইলেকট্রন বা হাইড্রোজেন গ্রহণ। আধুনিক মতবাদ অনুযায়ী ইলেকট্রন, আর পুরাতন মতবাদ অনুযায়ী হাইড্রোজেন। আর অক্সিডেশন মানে কি? অক্সিডেশন, অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন। তার মানে জারণ শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন ছাড়ন বা ত্যাগ। ওকে, তাহলে আমরা জারণ বিজারণ এগুলো আমরা পারি, তাই তো? এখন ধরো আমরা কথা বলবো একটা বিশেষ মৌল নিয়ে যার নাম কপার। বলতো কপারের যোজনী বা জারণ মান কত কত হতে পারে? কপারের জারণ মান কত কত হতে পারে? এক্সিলেন্ট, +1 এবং +2। কপার যখন একটা ইলেকট্রন ত্যাগ করে ও হয়ে যায় +1। কপার যখন আরেকটা ইলেকট্রন ত্যাগ করে ও তখন হয়ে যায় +2। তার মানে কপার যত বেশি বেশি করে জারণ করবে, যত বেশি ইলেকট্রন ছাড়বে, ওর জারণ মান তত বাড়তে থাকবে। তার মানে কপার +2 যখন একটা ইলেকট্রন গ্রহণ করে +1 হয়ে যাবে, তখন ওর হয়ে যায় বিজারণ। এই জিনিসটা মাথায় ঢুকাও। কপার জারিত হলে জারণ মান বাড়ে, কপার বিজারিত হলে জারণ মান কমে। তার মানে কপার যদি +1 থেকে +2 হয়, কপার যদি +1 থেকে +2 হয়, এটা কি জারণ নাকি বিজারণ? কপার যদি +1 থেকে +2 হয়, এটা কি জারণ নাকি বিজারণ? এক্সিলেন্ট, জারণ। আর কপার যদি +2 থেকে +1 হয়, এটা হচ্ছে বিজারণ। +1 থেকে +2 হয়, জারণ মান বৃদ্ধি পাওয়া মানে এখানে জারণ হচ্ছে, +2 থেকে +1 জারণ মান হ্রাস পাওয়া মানে এক্ষেত্রে বিজারণ হচ্ছে। এবং মনে রাখবে আরেকটা জিনিস, সেটা কি? আমাদের কপার যখন +1 হয় ওর কালার হয় হচ্ছে লাল, কপার যখন +2 হয় তখন ওর রং হয় নীল। কোন মৌলের একাধিক যোজনী থাকলে কম যোজনী বিশিষ্ট যৌগকে আমরা বলি আস, আর বেশি যোজনী হলে আমরা বলি ইক। যেমন আয়রনের 2 আর 3 যোজনী, তাহলে +3 হলে আমরা বলি ফেরিক, +2 হলে আমরা বলি ফেরাস। নরমালি ব্লু কালার হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা +2টাই প্রকৃতিতে পাই। তাহলে কপার যদি +1 হয় আস, তোমাদের সবার প্রিয় শব্দ আস। ফেসবুকে কিছু লিখলে দোস্ত ভালো লাগছে না, আস। দোস্ত পড়াশোনায় মন নাই, আস। পরীক্ষার জন্য কিছুই ভালো লাগছে না, আস। সে আসি হচ্ছে আস, ওকে। আর কপার +2 হলে আমরা তাকে বলবো ইক। তাহলে দেখো আমরা একটা বিশেষ বিজারক বা একটা তোমার বিকারকের নাম পড়বো, যার নাম কি বলতো? বেনেডিক্ট দ্রবণ। আমরা জৈব জগতে আরো অনেক বেশি বেশি বিকারকের নাম পড়বো, বাট একটা স্পেশাল বিকারক হচ্ছে বেনেডিক্ট দ্রবণ। সেই বেনেডিক্ট দ্রবণ থাকে হচ্ছে এটা। বলতো এটা কি কপারের +2 নাকি +1 যোজনী? CuOH2, এটা কি +1 না +2? আজটা কি আমি এখনো বুঝি না? ভেরি গুড, তার মানে তুমি পড়াশোনার ট্র্যাকে আছো, তুমি ফেসবুক চালাও না। এক্সিলেন্ট, তুমি লক্ষ্মী বাচ্চা। শিক্ষা পরীক্ষা হ্যাঁ অবশ্যই রিলেটেড নাফিস। আচ্ছা,
শিক্ষা পরীক্ষার মাধ্যমে তো আমরা বর্ণ দেখতে পাই, এক্সিলেন্ট +2। তার মানে বেনেডিক্ট দ্রবণের কালার থাকে কি? বেনেডিক্ট দ্রবণের কালার থাকে হচ্ছে নীল। নীল। এই কোন যৌগ বা কোন চিনি যদি বেনেডিক্ট দ্রবণকে বিজারিত করে কিউপ্রিক হাইড্রোক্সাইডকে কিউপ্রাস অক্সাইডে পরিণত করে, যার রং হয়ে যায় লাল, তাহলে বুঝবো সেই চিনিটা হচ্ছে একটা বিজারক শর্করা। যেই চিনি অপর যৌগকে বিজারিত করে নিজে জারিত হয়, যে চিনি বেনেডিক্ট দ্রবণের কপার +2 কে বিজারিত করে +1 কনভার্ট করে, আমরা তো আর বাইরে থেকে দেখে বুঝবো না যে এটা কি +2 না +1। আমরা বাইরে থেকে দেখবো যে বেনেডিক্ট দ্রবণের সাথে এই চিনিটার বিক্রিয়া করানোতে নীল কালার হয়ে গিয়েছে লাল কালার। সেই চিনিগুলোকে আমরা বলবো বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। হাইড্রোজেন চলে গেছে রে, বিজারণ হইছে। তার মানে যেই চিনি বা যেই শর্করা বেনেডিক্ট দ্রবণের কপারে নীল বর্ণকে বিজারিত করে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডে রূপান্তর করে, তাকেই বলা হয় বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। তার মানে যেই চিনিগুলোর মধ্যে কি থাকে বলতো? যে চিনিগুলোর মধ্যে মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপ থাকে, তারা সবাই হচ্ছে বিজারক শর্করা। সকল মনোস্যাকারাইড এবং সকল ডাইস্যাকারাইড এক্সেপ্ট সুক্রোজ, একটা ফ্যাক্টর আছে, সকল মনোস্যাকারাইড এবং সকল ডাইস্যাকারাইড সুক্রোজ ছাড়া এরা হলো রিডিউসিং, আর সকল অলিগোস্যাকারাইড এবং সকল পলিস্যাকারাইড উইথ সুক্রোজ এরা হলো নন রিডিউসিং সুগার। তাহলে পরীক্ষায় এটাই বলবে যে গ্লুকোজ একটি রিডিউসিং সুগার ব্যাখ্যা করো, সুক্রোজ একটি নন রিডিউসিং সুগার ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের জ্ঞান হবে যেই শর্করা অন্য যৌগকে বিজারিত করে নিজে জারিত হয় তাকে বলা হয় রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। যেহেতু গ্লুকোজের মধ্যে মুক্ত অ্যালডিহাইড মূলক রয়েছে, সুতরাং গ্লুকোজ বেনেডিক্ট দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সাইডকে বিজারিত করে কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের দ্রবণে রূপান্তর করে, সুতরাং বলা যায় গ্লুকোজ একটি রিডিউসিং সুগার। রিডিউসিংটা আবার বলবো, যে শর্করা অপর যৌগকে বিজারিত করে নিজে জারিত হয় তাকেই বলা হয় রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। গ্লুকোজে বা ফ্রুক্টোজে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকাতে তারা বেনেডিক্ট দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সাইডকে বিজারিত করে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডে রূপান্তর করে, সুতরাং বলা যায় গ্লুকোজ বা ফ্রুক্টোজ একটি বিজারক শর্করা। এরপরেও প্রবলেম থাকলে তোমার রেকর্ডিংটা আবার দেখে নিও, তাহলে ইনশাল্লাহ তোমাদের পড়া হয়ে যাবে। আচ্ছা, রাসায়নিক গঠন বলতে বোঝাচ্ছে যেই চিনিকে ভাঙলে আমি কার্বন হাইড্রোজেন অক্সিজেন ছাড়া আর কিছু পাবো না, কোনো সরল অণু বা চিনি পাবো না, তাকে বলা হয় মনোস্যাকারাইড। আমার নামের উচ্চারণ হবে সঞ্চারী। কেন রে বাবা? আমি তো সঞ্চারী নিয়ে চ্যাপ্টার পড়াচ্ছি না, আমি তো কার্বোহাইড্রেট পড়াচ্ছি, সেখানে মনোযোগ দাও। শুধু কপার নিয়ে, হ্যাঁ তোমাদের বইতে শুধুমাত্র কপার বেনেডিক্ট দ্রবণের কথাই বলা আছে, আল্লাহর রাস্তা আর কিছু নিয়ে বাবার দরকার নাই। যাকে ভাঙলে আমরা 2 অণু মনোস্যাকারাইড পাবো। অনেকে কিন্তু 2 অণু কার্বন বলে ফেলে, নো মাইন্ড ইট। ডাইস্যাকারাইড মানে যাকে ভাঙলে 2 অণু মনোস্যাকারাইড পাওয়া যায়। অলিগো মানে যাকে ভাঙলে 3 থেকে 10 অণু মনোস্যাকারাইড পাওয়া যায়। মনোস্যাকারাইড হচ্ছে একক। আর যাকে ভাঙলে 10-এর বেশি মনোস্যাকারাইড পাওয়া যায় সেটাই হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে আমাদের এই সবকিছু পরিমাপকের একক হচ্ছে কি? মনোস্যাকারাইড। যাকে ভাঙলে আমরা আর কোনো মনোস্যাকারাইড পাই না, মনোস্যাকারাইড। 2টা মনোস্যাকারাইড পাওয়া গেলে ডাইস্যাকারাইড, 3 থেকে 10টা পাওয়া গেলে অলিগো, 10-এর বেশি পাওয়া গেলে পলিস্যাকারাইড। হ্যাঁ রে অঙ্কিতা, নিয়েছি। ওকে, তাহলে এটা ভালো করে পড়তে হবে। তাহলে এইবারে চলে আসো, এতটুকু পর্যন্ত বুঝতে পারলে সবাই চ্যাটে সি লেখো। আমরা কিন্তু মোস্ট অফ দা কমপ্লেক্স টপিকই পড়ে ফেলছি। এতটুকু পর্যন্ত বুঝতে পারলে সবাই চ্যাটে সি লেখো। তার মানে এতটুকু পর্যন্ত আমাদের পরীক্ষার জন্য কি কি লাগবে তোমরা একটু বইটা বের করো। দেখো বইয়ের শুরুর প্যারাতেই কিছু কথাবার্তা লেখা আছে। প্রোটোপ্লাজমের কত % পানি, কয়টি মৌলিক পদার্থ পাওয়া যায়, জীবদেহের অত্যাবশ্যকীয় এলিমেন্ট কি, এগুলো এমসিকিউর জন্য দাগায় পড়ে ফেলবা। এরপরে দেখবা কিছু বন্ধন নিয়ে কথা বলা হয়েছে, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, পেপটাইড বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন। এই বন্ধনগুলো সংজ্ঞাগুলো পড়ে ফেলবা। ওকে, স্পেশালি পাশাপাশি 2টা শর্করার মধ্যে যে গ্লাইকোসাইডিক বন্ধন, আমিষের মধ্যে যে পেপটাইড বন্ধন, এই বন্ধনগুলো ভালো করে পড়ে ফেলবা এমসিকিউ প্লাস জ্ঞানমূলকের জন্য। আচ্ছা, এরপরে তোমার, হ্যাঁ রে রিপিট করতেছি সাদ,
এরপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা পড়বা, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, কিটোন বা তাদের জাতককে বলা হয় শর্করা। 1 to 1টা যে তোমার ভুয়া ধারণা, এটা জাস্ট একবার রিডিং দিবা। এরপরে তোমাদেরকে জানতে হবে যে শর্করার প্রকারভেদ। স্বাদের উপর ভিত্তি করে উদাহরণগুলো এমসিকিউর জন্য পড়বা, বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে এটা পড়বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য এবং এমসিকিউর জন্য, আর রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে এটা সম্পূর্ণটা পড়বা এমসিকিউর জন্য। এছাড়াও তোমাদের বইতে দেখবা কিছু জিনিস আছে, শর্করার বৈশিষ্ট্য, এরপরে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, এগুলা তোমরা পড়বা হচ্ছে নিচের কোনটি শুদ্ধ, নিচের কোনটি সত্য নয়। এভাবে মেডিকেলের প্রশ্ন আসে, আর বোর্ড পরীক্ষায় আসে বহুপদী সমাপ্তি সূচক, যে নিচের কোনটি শর্করার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে শর্করার বৈশিষ্ট্য, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, শর্করার কাজ, এগুলো একবার রিডিং দিয়ে দিবা এমসিকিউর জন্য। বোঝা গেছে? দেখছে এতটুকু পর্যন্ত কিন্তু আমরা এমসিকিউর পড়াই বেশি পড়ছি। আচ্ছা, এবার চল আমরা চলে যাই হচ্ছে এই যে সুগার, নন সুগার, এগুলো আমাদের সব পড়া শেষ। দেখছো, স্বাদে মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয়, সকল মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড। তার মানে মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড। নন সুগারের মধ্যে পড়ে মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়, সকল অলিগো এবং পলিস্যাকারাইড। দেখেছো, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলা হচ্ছে বিশাল বিশাল বড় বড় অণু, যেগুলো পলিস্যাকারাইড। ঠিক আছে? আচ্ছা, রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে দেখো মনো, ডাই, অলিগো, পলি। এবার দেখো মনোস্যাকারাইডের মধ্যে আমরা পাই কার্বনের সংখ্যা 3 থেকে 10। তোমাদের এতগুলো পড়া লাগবে না। 3টা কার্বন থাকলে আমরা বলি ট্রায়োজ, এগুলার জাস্ট এক্সাম্পল পড়বা এবং কোনটা অ্যালডোজ কোনটা কিটোজ সেটা পড়বা। 4টা কার্বন থাকলে টেট্রোজ, 5টা কার্বন থাকলে হেক্সোজ, 6টা কার্বন থাকলে কি, 5টা থাকলে কি হেক্সোজ না, পেন্টোজ। 6টা কার্বন থাকলে আমরা বলি হেক্সোজ, 7টা থাকলে আমরা বলি হেপ্টোজ। এরপরে অক্টোজ, ননোজ, ডেকোজ আছে, এগুলো তোমাদের বইতে নাই, সো আমরা পড়বো না। ডাইস্যাকারাইডের এক্সাম্পল তোমাদের বইতে আছে সুক্রোজ, চিনি, যেটা দিয়ে আমরা চিনি মিষ্টি করি, চা মিষ্টি করি, ল্যাকটোজ, মল্টোজ বা ম্যালটোজ, সেলোবায়োজ। এই ডাইস্যাকারাইড গুলো তোমাদের বইতে দেওয়া আছে। অলিগোস্যাকারাইডের মধ্যে কি কি আছে? র্যাফিনোজ, ইস্কার্ডোজ, ভার্বাকোজ, এগুলো আমরা আসতেছি। এই যে এগুলাই তোমাদেরকে বলেছি উদাহরণগুলো লিখে রাখবা, এই উদাহরণগুলো এমসিকিউ তে আসে। নিচের কোনটি ডাইস্যাকারাইড, নিচের কোনটি অলিগোস্যাকারাইড। হ্যাঁ রে, 5টা থাকলে পেন্টোজ, না রে 3-এর কম হবে না কার্বন, অলওয়েজ 3টা, সর্বনিম্ন 3টা থাকতে হবে। স্যাকারিন মানেই চিনি, স্যাকারাইড বলতে চিনি বোঝায়, বুঝছো? আচ্ছা, আর পলিস্যাকারাইডের মধ্যে এই 3টার নাম একদম মন্ত্র, সূরা যেমনে পড়ো তেমনে মুখস্থ রাখবা, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এই 3টা একদম মুখস্থ পলিস্যাকারাইডের নাম। তাহলে তোমাদেরকে যে আমি খাতা মেনটেন করতে বলেছি, তোমরা এরকম করে সুন্দর করে উপরে লিখবা কার্বোহাইড্রেট, পাশে লিখবা মনোস্যাকারাইড, এরপর ট্রায়োজ দিয়ে কোলন দিয়ে নাম, টেট্রোজ দিয়ে কোলন দিয়ে নাম। আপুকে প্রমিস করো রোজা রমজানের মাস, ওয়াদা ভঙ্গ করবা না, যে আজকে থেকে তোমরা এক্সাম্পলের খাতাটা বানানো শুরু করবা। এটা যে কি পরিমাণে ইফেক্টিভ এটা তোমরা ফাইনাল পরীক্ষা এবং অ্যাডমিশনের আগে বুঝবা। কিছু হবে না জিদনি, তুমি আবার রেকর্ডিংটা দেখে নিও, ওকে? আচ্ছা, কোনো ব্যাপার না, সবকিছুর সলিউশন আছে। তাহলে আমরা এবার শুরু করি ট্রায়োজ দিয়ে। তাহলে বলো তো বাচ্চারা, ট্রায়োজ কি একটা মনো, ডাই, অলিগো না পলিস্যাকারাইড? ট্রায়োজ কি একটা অলিগো, মনো, ডাই নাকি পলি? এক্সিলেন্ট, ট্রায়োজ হচ্ছে একটা মনোস্যাকারাইড। কয়টা কার্বন? 3টা কার্বন। এই যে যারা কিনা অলিগো বলেছো, তোমরা ওই হিসাব করে বলেছো যে 3 থেকে 10 হলেই তো অলিগো। 3 থেকে 10টা মনোস্যাকারাইডের অণু থাকলে অলিগো, কিন্তু 3টা কার্বনের কথা এখানে বলেছে, 3টা আস্ত অণুর কথা বলেনি। এটা কিন্তু মাথায় রাখবা যে 3টা কার্বন থাকলে দ্যাট ইজ মনোস্যাকারাইড, 3 অণু মনোস্যাকারাইড থাকলে, যেমন 3 অণু গ্লুকোজ, সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড।
তাহলে দেখো এই যে আমাদের ট্রায়োজ, এই ট্রায়োজে 3টা কার্বন থাকবে, সাধারণ সংকেত তাহলে কি আসবে? C3H6O3 ট্রায়োজের সংকেত। তাহলে এবার সবাই মনে মনে 2টা ট্রায়োজ এঁকে ফেলো। 3 কার্বন যুক্ত একটা অ্যালডোজ আঁকো, 3 কার্বন যুক্ত একটা কিটোজ আঁকো আপুর সাথে সাথে। 3 কার্বন যুক্ত একটা অ্যালডোজ আঁকো, 1 2 3। অ্যালডোজ মানে কত নাম্বার কার্বনে? CHO 1 নাম্বার কার্বনে, লাস্ট কার্বনে CH2OH, ডানে OH বামে H। এই যে হয়ে গেল একটা 3 কার্বন যুক্ত অ্যালডোজ সুগার। 3 কার্বন যুক্ত কিটোজ আঁকতে চাইলে কত নাম্বার কার্বনে কিটোন হবে? 2 নাম্বার কার্বনে, প্রথমটাতে CH2OH, শেষেরটাতে CH2OH। হয়ে গেল 2টা ট্রায়োজ আঁকা। তাহলে এই যে আমাদের যেটা 3 কার্বন যুক্ত অ্যালডোজ, এটাকে আমরা আদর করে ডাকি হচ্ছে গ্লিসারালডিহাইড। আলডিহাইড, দেখো নামের সাথে অ্যালডিহাইড আছে, সো ইট ইজ অ্যালডোজ সুগার। ডাইহাইড্রক্সি, এটার নাম হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, টোন, নামের সাথে টোন আছে, সো এটা হলো কিটোজ। এই 2টা যৌগের নাম তোমরা পড়বা হচ্ছে সালোক সংশ্লেষণ চ্যাপ্টারে বা শ্বসন চ্যাপ্টারে। শ্বসনের মধ্যে গ্লাইকোলাইসিসে এই 2টা যৌগ তৈরি হয়। এই নামগুলা কঠিন, তোমরা যেরকম হ্যারি পটারের স্পেল বলো সেরকম আয়নার সামনে দাঁড়ায় বলবা গ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, দেখবা বলতে বলতে মুখস্থ হয়ে গেছে। বা পোলাপাইন ঝগড়া করার সময় গালাগালি না করে বলবা তুই একটা গ্লিসারালডিহাইড, তাহলে দেখবা যেই পোলাপাইন জীবনে পড়াশোনা করে নাই সে ভাবে ভাবা আমাকে কি এমন বৈদেশিক গালি দিছে, বুঝছো? তাহলে তোমারও পড়া হয়ে যাবে, মনের ঝালও মিটানো হয়ে যাবে। যেমন রোজা রমজানের মাসে তো আমরা গালাগালি করি না, তাই না? আমরা গালি দিতে পারি তুই একটা বাঙ্গির পোলা, ঠিক আছে, কারণ বাঙ্গি তো ফ্রুটস, সব সবজি, যেটা খারাপ কিছু না, কিন্তু তোমার বাঙ্গির পোলা বলে মনের একটা ঝাল মিটানো হয়ে যায়। এই জন্য আমরা হচ্ছে গিয়ে এমন উপায় অবলম্বন করবো, আমাদের পড়াও হয়ে যাবে, মনের ঝালও মিটানো হয়ে যাবে। সবগুলা নামে কি মুখস্থ করতে হবে? হ্যাঁ রে, আমি ক্লাসে যেগুলা বলি সবগুলোই মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে দেখো আপুর সাথে সাথে বলো গ্লিসারালডিহাইড, আপুর সাথে সাথে বলো গ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, গ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। পারলে একবার করে চ্যাটে সবাই তোমার টাইপ করে যাও, ঠিক আছে? তাহলে দেখবা তোমাদের এখানেই পড়া হয়ে যাচ্ছে। গ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ওকে। এটা হচ্ছে ট্রাইস্যাকারাইড। তাহলে কাজ কি দেখো, এরা উদ্ভিদে ফসফেট এস্টার হিসেবে থাকে, শ্বসন এবং সালোক সংশ্লেষণে বিভিন্ন চক্রে এরা জড়িত। এই কথাটা অলরেডি আপু বলে ফেলছি। এগুলা কিন্তু সব এমসিকিউর জন্য, এখান থেকে সিকিউ আসবে না। টেট্রোজ মানে কয়টা কার্বন? 4টা। তাহলে দেখো অ্যালডোজের নাম হচ্ছে ইরিথ্রোজ। আপু বলেছিলাম না উলো উলো মানেই হচ্ছে কিটোজ, তাহলে দেখো ইরিথ্রোজের সাথে উলো, ইরিথ্রুলোজি হচ্ছে কিটোজ। ইরিথ্রোজ অ্যালডোজ, ইরিথ্রুলোজ কিটোজ, উলো উলো মানেই কিটোন। তাহলে দেখো এগুলো আঁকার সময়, অ্যালডোজ আঁকার সময় যথারীতি 1 নাম্বার কার্বনে CHO, লাস্ট কার্বনে CH2OH, বাকিগুলা ডানে OH বামে H, এখানে কোনো এক্সেপশনাল নাই। কিটোজ সুগারের 2 নাম্বার কার্বনে কিটোন, লাস্টেরটার ফার্স্টেরটাতে CH2OH, বাকিগুলাতে ডানে OH বামে H, তাই না? আমাদের সুন্দর মতো নিয়ম ফলো করা হয়ে যাচ্ছে। তার মানে ইরিথ্রোজ, ইরিথ্রুলোজ 4টা কার্বন। পেন্টোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এই দুটাই হচ্ছে অ্যালডোজ। তাহলে কিটোজ হলে আমরা কি বলেছিলাম, নামের সাথে কি হবে? উলো, তাহলে রাইবুলোজ, দেখছো? রাইবোজ, রাইবুলোজ, জাইলোজ, জাইলুলোজ, অ্যারাবিনোজ আর অ্যারাবুলোনোজ দরকার নাই। রাইবোজ, রাইবুলোজ, জাইলোজ, জাইলুলোজ। আচ্ছা, রাইবোজ ডিঅক্সিরাইবোজ চেনা চেনা লাগে তবু জাপানি, তাই না? এই 2টার নাম কোথায় শুনেছি বলো? পরে মন থেকে চলে যায় কেন নাফিস? কারণ তুমি এরপরে হচ্ছে মনোযোগ দিয়ে পড়ো না, এই জন্য মন থেকে চলে যায়। তুমি তো আর কম্পিউটার না যে একবার পড়লেই তোমার মুখস্থ হয়ে যাবে, তাহলে তুমিও তো আইনস্টাইন হয়ে যাইতে, তাই না? আমাদের তো আর আইনস্টাইন হতে হবে না, আমরা সাধারণ মানুষ হিসেবে এইচএসসি পাস করতে চাই। এই জন্য ক্লাসটা মনোযোগ দিয়ে করো, যতই পড়িবে ততই ভুলিবে ততই শিখিবে, ইনশাল্লাহ লাস্ট পড়ার সময় দেখবা সবই মনে পড়তেছে। আচ্ছা, এক্সিলেন্ট। আরে সব দেখি পারতেছে। কিটোজের অ্যালডোজ কোনগুলো? এই যে নিচে আলাদা করে দেওয়া আছে কোনগুলা কিটোজ আর কোনগুলা অ্যালডোজ। ভেরি গুড। আমরা যখন ডিএনএ আরএনএ পড়েছি আমাদের নিউক্লিক অ্যাসিড কয় প্রকার ছিল? 2 প্রকার ছিল, তাই না? সেই ডিএনএ এর মধ্যে ছিল ডিঅক্সিরাইবোজ, আরএনএ এর মধ্যে ছিল রাইবোজ। এবার আমরা মিলাতে পারছি?
দেখো 1 নম্বর কার্বনে CHO, লাস্ট কার্বনে CH2OH, বাকিগুলা ডানে OH, বামে H। কিন্তু ফ্যাকরা দেখো ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে হচ্ছে একটা অক্সিজেন কম। ডিকশনারিতে লিখে রাখো ডি বা মানে অ্যাবসেন্ট বা ডিলিট, নাই। ডাই, বাই, বিস এগুলার মানে হচ্ছে ডাবল। ডি মানে নাই, কি নাই? অক্সিজেন নাই, ডিঅক্সিরাইবোজ। তোমাদের বইতে দেখবা রাইবোজ ডিঅক্সিরাইবোজের আন্ডারে অনেকগুলা এমসিকিউ আছে। যেমন রাইবোজ আবিষ্কার করেছে বিজ্ঞানী এমিল ফিশার। এমিল ফিশার অনেক কিছু আবিষ্কার করছে, অ্যামিনো অ্যাসিড আবিষ্কার করেছেন, এনজাইমের লকেন কি মতবাদ আবিষ্কার করেছেন। এগুলা যখন পড়াতে পড়াতে আসবো তোমাদেরকে জিজ্ঞাসা করব, বলো তো এমিল ফিশার আর কি আবিষ্কার করেছিলেন? তার মানে রাইবোজ আবিষ্কার করেছেন কে? এমিল ফিশার। রাইবোজ দেখবা তোমাদের আছে, রাইবোজের গলনাঙ্ক দেওয়া আছে তোমাদের বইতে। ডিঅক্সিরাইবোজ কোথায় পাওয়া যায় এই তথ্যগুলা দেওয়া আছে, এগুলা বই থেকে সুন্দর করে রিডিং করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসো হেক্সোজ, আমাদের পরীক্ষায় যেটা আসবে। অক্সিজেন চলে গেলে যোজনী সেম থাকে রে, দেখো তুমি খেয়াল করে। যদি অক্সিজেন চলে যায় এখান থেকে, এটা তো অ্যাকচুয়ালি ও 2টা হাত দিয়ে ওকে ধরে না, ও একটা হাত দিয়ে ওকে ধরছে। অক্সিজেনের আরেকটা হাত ছিল হাইড্রোজেনের সাথে, তাহলে OH মূলকের যোজনী কিন্তু 1 নট 2। তুমি ভুল করতেছো সাদিব, বুঝতে পারছো? ও কিন্তু 2টা হাত দিয়ে কার্বন ধরে নাই, OH এর যোজনী কিন্তু 1, কার্বন কিন্তু একটা হাত দিয়ে OH কে ধরছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো হেক্সোজ থেকে আমাদের পরীক্ষায় এগুলোর গঠন আসবে। আমি মনে রাখতাম কি দিয়ে? মগে মগে ফ্রুট জুস, মগে ফ্রুট জুস, ফ্রুটিকা। ম দিয়ে হচ্ছে ম্যানোজ, গ দিয়ে হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, ফ্রুট জুস দিয়ে হচ্ছে ফ্রুক্টোজ। মগে ফ্রুট জুস, ম্যানোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ। এদের মধ্যে দেখো একটাই মাত্র কিটোজ সুগার আছে, ফ্রুক্টোজ। তাহলে মনে রাখা সহজ। আগে আমরা পেয়েছিলাম উলো উলো, আর এটার মধ্যে একটাই হচ্ছে কিটোজ সুগারের এক্সাম্পল দেওয়া আছে, দ্যাট ইজ ফ্রুক্টোজ। তাহলে হেক্সোজ এগুলো অলরেডি আমরা সবাই এঁকেছি অনেকবার করে, এগুলো আমাদের আর আঁকা লাগবে না। 3টি যৌগতেই কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন আছে, কিন্তু তারপরে ওদের নাম আলাদা কেন? ওদের নাম কেন আলাদা? দেখছো, এই যে এই হাইড্রোজেনের কনফিগারেশনের ভিন্নতার কারণেই কিন্তু ওদের নাম আলাদা হয়ে গেছে, তাই না? তার মানে ওদের একটা বা 2টা হাইড্রোজেন বা কার্বনের কনফিগারেশনের কারণে নাম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো তো এই যে আমাদের গ্লুকোজ, এই গ্লুকোজ কোত্থেকে এসেছে? গ দিয়ে গ্লুকোজ, গ দিয়ে গ্রেপ সুগার। তাহলে পাকা আঙ্গুরের 12 থেকে 30% হচ্ছে গ্লুকোজ, 12 থেকে 30% হচ্ছে গ্লুকোজ। এই জন্যই বলা হয়ে থাকে গ্রেপ সুগার, মানে হচ্ছে গ্লুকোজ। গ গ দিয়ে মিল রাখবা, ঠিক আছে? আচ্ছা, ব্যবহার কি দেখো, বহুল পরিচিত পথ্য। আমরা কি করি? আমরা গ্লুকোজ নিয়ে যাই না, ওই যে গ্ল্যাক্সোজ ডি, সাকিব আল হাসানের অ্যাডভার্টাইজমেন্ট দেখায় না, যে একটা মা সিঁড়ি দিয়ে উঠতেছে, বাচ্চা মাঠে খেলতেছে, সূর্য স্ট্র দিয়ে মাথা থেকে টেনে টেনে সব পুষ্টি নিয়ে যাচ্ছে, তখন সাকিব আল হাসান ওই আন্টিকে গ্ল্যাক্সোজ ডি খাওয়ানোর পর সে তুত্তুর করে সিঁড়ি উঠে গেছে। তাহলে সেই গ্লুকোজ আমরা কি করি? রোগীদের জন্য নিয়ে যাই, তাই না? তাহলে সেই গ্লুকোজ রোগীর পথ্য হিসেবে ব্যবহার করা হয়, ওষুধ শিল্পে ক্যালসিয়াম গ্লুকোনেট ব্যবহার করা হয়, ফল সংরক্ষণে, সরবিটল তৈরি করতে এবং কার্বোহাইড্রেট বা গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। দেখবা আম্মুরা যখন আচার বানায়, তখন সে আচারের মধ্যে বেশি বেশি করে লবণ, চিনি, সরিষার তেল দেয়। এই চিনিটা কিন্তু তখন ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তাহলে এই ব্যবহারগুলো এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লুকোজের সমানুতা, এই জিনিসটার পাশে লিখে রাখো সিকিউ। এখান থেকে আমাদের পরীক্ষায় কি আসবে? আমাদের 4টা স্ট্রাকচার আঁকা আসবে। আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, আলফা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ। এই 4টা ছবির চাকরিক যৌগ আমাদের পরীক্ষায় আসবে। এই 4টা ছবির চাকরিক যৌগ আমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? সরবিটল হচ্ছে একটা বড় চিনির অণু, ঠিক আছে? 3টা বা 4টা চিনির অণু মিলে সরবিটল তৈরি হয়। ভিটামিন সি তৈরিতে কিভাবে গ্লুকোজ কাজে লাগে, তুমি যদি ইনশাআল্লাহ বায়োকেমিস্ট হও বা কেমিস্ট্রি নিয়ে কোনো ভার্সিটিতে পড়ো, দেখবা ল্যাবে শিখাবে যে কিভাবে বানায়, ঠিক আছে? এটা আর্টিফিশিয়াল কিছু মেকানিজম আছে।
আলফা ডি ডিএল, অলওয়েজ মনে রাখবা ডিএল গ্লুকোজটা হয় দূরবর্তী অপ্রতিসম কার্বনে, দূরবর্তী অপ্রতিসম কার্বনে। কিছুই বুঝলাম না, সব ইঙ্কি পিঙ্কি চঙ্কি হয়ে গেছে। আচ্ছা, আমাদের গ্লুকোজে কয়টা কার্বন? 6টা। যেই কার্বনের 4টা হাত 4টা ভিন্ন ভিন্ন যৌগের সাথে যুক্ত হয়। ধরো আমি একটা মানুষ, আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে 4টা, তুমি একটা মানুষ, তোমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে 2টা। তাহলে আমি আমার 2 হাত 2 পা দিয়ে আমার 4 ফ্রেন্ডকে ধরবো, তুমি তোমার 2 হাত দিয়ে জাস্ট 2 ফ্রেন্ডকে ধরবা, আর তোমার কোনো ভিন্নতা নাই। তাহলে কার্বনের 4টা হাত বা 4টা যোজনী যদি 4টা ভিন্ন যৌগের সাথে যুক্ত হয়, দ্যাট ইজ অপ্রতিসম কার্বন। তাহলে কার্বনের এই সবগুলাই কিন্তু অপ্রতিসম কার্বন। গ্লুকোজের সবচেয়ে দূরের অপ্রতিসম কার্বন হচ্ছে 5 নাম্বার কার্বন, মনে রাখবা। গ্লুকোজের সবচেয়ে দূরের অপ্রতিসম কার্বন হচ্ছে 5 নাম্বার কার্বন। তার মানে গ্লুকোজের দূরবর্তী অপ্রতিসম কার্বনের ডিটারমাইন করে whether it is D or L। তাহলে দেখো এই যে আমি গ্লুকোজ আঁকলাম, আমি গ্লুকোজ আঁকলাম। তাহলে এই যে আমাদের 5 নাম্বার কার্বন, ওর যদি ডানে OH থাকে, এটা হলো ডি গ্লুকোজ, দূরবর্তী অপ্রতিসম কার্বন। তার মানে 5 নাম্বার কার্বনের ডানে OH থাকলে দ্যাট ইজ ডি গ্লুকোজ। যদি আমার দূরবর্তী অপ্রতিসম কার্বনের বামে OH থাকে, দূরবর্তী অপ্রতিসম কার্বনের বামে OH থাকে, তাহলে সেটা হবে এল গ্লুকোজ। তাহলে ডি আর এল দিয়ে কি বোঝায় আপু? তুমি যদি একটা পাত্রের মধ্যে ধরো একটা চিনির মিক্সচার নিলা, সেই পাত্রের মধ্য দিয়ে তুমি একটা একবর্ণী আলোক রশ্মি নিক্ষেপ করলা। একবর্ণী মানে যার তরঙ্গ দৈর্ঘ্য কেবল একটা, যেমন রাস্তার সোডিয়াম বাতি। আমরা যে টিউবলাইটের আলো দেখি, এগুলোর মধ্যে কিন্তু মাল্টিপল ওয়েভলেন্থ থাকে। ওকে, 6 নাম্বার কেন না? কারণ 6 নাম্বারে দেখো 2টা হাইড্রোজেন আছে, এটাকে অপ্রতিসম হইলো? অপ্রতিসম মানে 4টা মৌল ভিন্ন ভিন্ন হবে। এখানে তো 2টা হাইড্রোজেন, এটা তো অপ্রতিসম হয় নাই। এক্সিলেন্ট, মাহাদি আরেকটা নাম বলেছে কাইরাল কার্বন, ভেরি গুড। অপ্রতিসম কার্বনের আরেকটা নাম হচ্ছে কাইরাল কার্বন। তাহলে দেখো, একবর্ণী আলোক রশ্মি নিক্ষেপ করলে যেই গ্লুকোজটা এই আলোক রশ্মিকে ডান দিকে বাঁকায় দিবে, তাকে আমরা বলি ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো মানে ডান, ডান দিকে ঘুরায় দেখি ডেক্সট্রো রোটেটরি বা সংক্ষেপে ডি। আর যে গ্লুকোজ এই রশ্মিটাকে বামে ঘুরিয়ে দিবে, তাকে আমরা বলবো লিভো রোটেটরি, তার মানে এল, লিভো রোটেটরি। তার মানে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে ডেক্সট্রো মানে ডান, লিভো মানে বাম। এই জন্য যারা কিনা যেই গ্লুকোজটা এই একবর্ণ আলোক রশ্মিকে ডান দিকে ঘুরিয়ে দিচ্ছে, ডি গ্লুকোজ। যে গ্লুকোজটা বাম দিকে ঘুরিয়ে দিচ্ছে, এল গ্লুকোজ। তাহলে আমরা এই একটা গ্লুকোজের মধ্য দিয়ে আলোক রশ্মি পাস করেই বুঝতে পারবো whether it is D or L। সংকেত দেখে কিভাবে বুঝবো? যার 5 নাম্বার কার্বনের ডানে OH ডি গ্লুকোজ, যার বামে OH এল গ্লুকোজ। ওকে, এটাই হচ্ছে ডি আর এল। তাহলে দেখো এই যে কাইরাল কার্বন মানে কি দেখছো? এই যে 4টা হাতে 4টা ভিন্ন মূলক, কাইরাল কার্বন। ডি আর এল বলতে কি বোঝাচ্ছে দেখো? কার্বক্সিল গ্রুপ হতে সবচেয়ে দূরবর্তী কার্বনে OH এর বিন্যাসের ভিত্তিতে ওরা 2 রকম হতে পারে। এই যে দেখো ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, এরা হচ্ছে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। আমরা যেরকম মিররে রাখলে সবকিছু উল্টা হয়ে যায়, এরকম ডি আর এল গ্লুকোজটা হচ্ছে দর্পণ। এলটা আবার বলবো, এল মানে লিভো রোটেটরি, তার মানে ওরা একবর্ণে আলোক রশ্মিকে বাম দিকে ঘুরায় দেয়, এবং সেই গ্লুকোজের 5 নাম্বার কার্বনের বামে এল, বামে OH। বুঝতে পেরেছো এবার অনিশা? তাহলে দেখো গ্লুকোজের রিং স্ট্রাকচারটা আমরা কিভাবে আঁকবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা বড় ফন্দি যে গ্লুকোজের রিং স্ট্রাকচার কিভাবে আঁকে, বা আমরা কিভাবে বুঝবো আলফা কি বিটা কি। আসো এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, ধরো এই যে এটা হচ্ছে একটা গ্লুকোজ। সবাই আমি যতবার আঁকবো তোমরা ততবার আমার সাথে আঁকবা, তাহলে দেখবা ক্লাসেই প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এগুলা কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, নট প্র্যাকটিস মেক্স এ ম্যান ওমেন। ঠিক আছে, এগুলো ভুল কথা। আপু যতবার ক্লাসে আঁকতেছি ততবার আঁকো, তাহলে দেখবা প্র্যাকটিস হয়ে যাবে।
তাহলে এটা একটা গ্লুকোজ, ডি গ্লুকোজ। সাধারণত এল গ্লুকোজ তোমাদের পরীক্ষা আঁকা লাগে না, কারণ আমরা উদ্ভিদে এল গ্লুকোজ খুবই কম পাই, এই জন্য এল গ্লুকোজ আমাদের আঁকতে হয় না। আপু ক্লাসে যে যে এক্সাম্পল গুলো বলছি সেগুলো ইম্পর্টেন্ট রে নুহা। ওকে, তাহলে আপুর সাথে সাথে দেখো তোমরা হচ্ছে যে বলো, দেখো এই যে আমাদের ডি গ্লুকোজ, এল গ্লুকোজ লাগবে না আমাদের, এই গ্লুকোজটাকে আমরা যদি পানিতে চুবাই, আমি আবার রিপিট করছি, এই গ্লুকোজটাকে আমি যদি পানিতে চুবাই তাহলে কি হবে? পানিতে চুবালে আমি কি বলেছিলাম, চক্র হইলে কোন কোন কার্বন কাছাকাছি আসে, কোন কোন কার্বনের ভালোবাসা বেড়ে যায়? 1 আর 5। কার কার ভালোবাসা বেড়ে যায় বলো তো? 1 আর 5। এটাকে আমি পানিতে চুবালে কি হবে? এই 1 নাম্বার কার্বন আর এই 5 নাম্বার কার্বনটা এই অ্যালডিহাইডের সিএইচও অক্সিজেন দিয়ে ওদের মধ্যে একটা সুন্দর ভালোবাসার বন্ধন তৈরি হবে। অ্যালডিহাইডের ওটা তখন ঘটক পাখি ভাই হিসেবে কাজ করে একটা অক্সিজেন সেতু তৈরি করবে 1 আর 5 এর মধ্যে। তো 5 কি করলো? লাথি মেরে ওর OH কে বের করে দিল। এখন এই OH কাঁপতে কাঁপতে চলে যাবে 1 নাম্বার কার্বনের কাছে, বলবে আমাকে নাও মাঝি লগে। তাহলে ওর সাথে ছিল CHO, ওর কিন্তু একটা H অলরেডি আছে, আরেকটা ও কিন্তু 1 আর 5 এর মধ্যে ঘটকালি করছে। এই OH যখন কাঁপতে কাঁপতে 1 এর কাছে যাবে তখন সে কি করবে? 1 এর ডানে বসে পড়বে। যদি আমার 1 এর ডানে বসে পড়ে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আলফা গ্লুকোজ। তখন আমরা সেটাকে কি বলবো? আলফা গ্লুকোজ। আর এই OH-টা কাটতে কাটতে যদি এই কার্বনের বামে বসে পড়ে তাকে আমরা বলবো বিটা গ্লুকোজ। আমি আবার রিপিট করতেছি, গ্লুকোজকে আমরা যখন পানিতে চুবাবো তখন 1 আর 5 নাম্বার কার্বন কাছাকাছি আসবে, অ্যালডিহাইডের অক্সিজেন তখন ঘটক পাখি ভাই হিসেবে কাজ করে 1 আর 5 এর মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি করবে। তাহলে সেই অক্সিজেনকে ধরার জন্য 5 নাম্বার কার্বন কি ওর হাইড্রক্সিল মূলককে লাথি মেরে বের করে দিল। সেই হাইড্রক্সিল এবার কাটতে 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 চলে যাবে 1 নাম্বার কার্বনের কাছে, গিয়ে বলবে আমাকে লইবা মাঝি লগে। তখন সেই কার্বনের কিন্তু একটা হাত অলরেডি ফাঁকা, তাহলে সেই 1 নাম্বার কার্বনের যদি ডানে গিয়ে টুপ করে OH বসে পড়ে সেটা হবে আলফা কার্বন, যদি বামে গিয়ে বসে পড়বে দ্যাট উইল বি বিটা কার্বন। তাহলে 5 নাম্বার কার্বন ডিটারমাইন করবে whether it is D or L, এবং 1 নাম্বার কার্বন ডিটারমাইন করবে whether it is alpha or beta। এতটুকু বুঝতে পারলে চ্যাটে সি লেখো। 5 নাম্বার কার্বনের ডানে OH থাকলে D, বামে OH থাকলে L। 1 নাম্বার কার্বনের ডানে OH থাকলে দ্যাট ইজ আলফা, বামে OH থাকলে দ্যাট ইজ বিটা। এতটুকু ক্রিস্টাল ক্লিয়ার হলে সবাই চ্যাটে সি লেখো। হাইড্রোজেনও যে পাশে বসবে তার অপোজিটে থাকবে, হ্যাঁ, যে পাশে OH বসবে তার অপোজিটে হাইড্রোজেন বসবে। মাথার উপর দিয়ে যায় সাদ, আরেকবার দেখে নিও, রেকর্ডিং দেখে নিও, নিচে হাতে একবার, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আলফা বিটস জন্য ওয়াটার চুবানো মাস্ট, হ্যাঁ অবশ্যই পানিতে দ্রবণীয় করতে হবে, নইলে এরা কাছাকাছি চক্র তৈরি করবে না নাফিস। আচ্ছা ওকে, তাহলে এইবার দেখো তো, এই যে ওরা যখন কাছাকাছি চলে আসলো তখন আমার কি লাভ হলো? এই অক্সিজেনটা কত কত নাম্বার কার্বনের মাঝখানে দেখো তো, 1 আর 5 এর মধ্যে। তাহলে এটাকে আমরা এবার চক্র আকারে আঁকার চেষ্টা করি। পরীক্ষায় যখন চক্র আসবে, তোমরা যেহেতু প্রথম প্রথম আঁকতেছো, মাস্ট তোমরা সরলরৈখিক সংকেতটা এঁকে নিবা। তোমরা যেহেতু প্রথম প্রথম চক্র আঁকতেছো, মাস্ট তোমরা সরলরৈখিক ছবিটা এঁকে নিবা, আদারওয়াইজ প্যাচ লাগবে, মাস্ট প্যাচ লাগবে। তাহলে দেখো আমি তোমাদের বলেছিলাম কিন্তু যা কিছু ডানে সবকিছু নিচে, ডানেও ন আছে নিচেও ন আছে, যা কিছু ডানে সবকিছু নিচে, যা কিছু বামে সবকিছু উপরে। তাহলে আমরা অক্সিজেনটা মাঝখানে আঁকি, দেখো অক্সিজেন কার কার মধ্যে? 1 আর 5 এর মধ্যে। তাহলে এক পাশে আঁকো 1 নাম্বার কার্বন, এক পাশে আঁকো 5 নাম্বার কার্বন। আচ্ছা, তাহলে এই যে আমাদের 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বারের মাথার উপরে কি? এই যে 6 নাম্বার কার্বন, 5 এর মাথার উপরে 6 নাম্বার কার্বন। এবার দেখো তো, এটা যদি আমি আলফা ডি গ্লুকোজ আঁকি তাহলে 1 নাম্বার কার্বনের ডানে OH না বামে OH দেখে বলো। আমি যদি আলফা ডি গ্লুকোজ আঁকি তাহলে 1 নাম্বার কার্বনের ডানে OH নাকি বামে OH? অ্যান্সার করো তো বাচ্চারা। শামী, মুনতাসির কথা, নাফিস ভুলে গেছে, আদিবা ভেরি গুড, সরণি, আচ্ছা নাফিস ভুলে গেছে, আরেকবার। আচ্ছা, আলফা ডি গ্লুকোজ আমি যদি আঁকি তাহলে 1 নাম্বার কার্বনের ডানে OH নাকি বামে OH? ডানে, যা কিছু ডানে সবকিছু নিচে। তাহলে দেখো নিচে OH দিলাম,
উপরে এইচ দিলাম। 2 নাম্বার কার্বন দেখো তো ডানে কি OH, তাহলে নিচে। 3 নাম্বার কার্বনের মাথা নষ্ট, তাহলে ডানে কি H, বামে OH। 4 নাম্বার কার্বনের ডানে OH, বামে H, যা কিছু ডানে সবকিছু নিচে। 5 নাম্বার কার্বনের উপরে দিলাম CH2OH কে, আরেক পাশে থাকবে H। এই তো হয়ে গেল আলফা ডি গ্লুকোজ। তাহলে চক্র আঁকার সময় মাস্ট তুমি সরলরৈখিক ছবিটা পাশাপাশি রাখবা। চক্র আঁকার সময় মাস্ট সরলরৈখিক ছবিটা পাশাপাশি রাখবা, তাহলে দেখবা আঁকা হয়ে গেছে। এটা তো গেল গ্লুকোজ। এবার ফ্যাকরাটা ফ্রুক্টোজে কিভাবে হয়? আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন আমরা গ্লুকোজ আঁকি 1 আর 5 কাছাকাছি আসবে, কিন্তু যদি আমরা ফ্রুক্টোজ আঁকি তখন কত কত কাছাকাছি আসবে বলো তো? বিটা, হ্যাঁ বাম বলছি, এটা আলফা বলছি, এটা আলফা ডি বলছি, বিটা বলি নাই। আরেকবার বলবো? আচ্ছা আমি তাহলে এটা আরেকবার রিপিট করছি, দেখো। আলফা ডি গ্লুকোজকে আমি যখন পানিতে চুবাবো 1 আর 5 নাম্বার কার্বন একটা অক্সিজেন সেতু দিয়ে কাছাকাছি চলে আসবে, তখন 1 নাম্বার কার্বনের ডানে OH, বামে H হবে। এটাকে আমরা যখন চক্র আকারে আঁকবো তখন দেখো অক্সিজেন হচ্ছে 1 আর 5 এর মধ্যে, এই জন্য অক্সিজেনের এক পাশে দিলাম 1, এক পাশে দিলাম 5 নাম্বার কার্বন। 1 2 3 4 5, 5 এর মাথার উপরে 6 নাম্বার কার্বন। আলফা যেহেতু, সো 1 নাম্বারের ডানে OH, যা কিছু ডানে সবকিছু নিচে, এই জন্য নিচে OH উপরে H। 2 এর নিচে OH উপরে H। 3 এর মাথা নষ্ট, সো নিচে H উপরে OH। 4 আবার আগের মতো। 5 এর দেখো এক পাশে CH2OH এঁকে ফেললাম, এক পাশে H এঁকে ফেললাম, হয়ে গেল আলফা ডি গ্লুকোজ। তাহলে ফ্রুক্টোজটা এবার কিভাবে আঁকবো আসো দেখে নিই। তাহলে তোমরাই বলে দিলে যে আপু ফ্রুক্টোজে সেতু হবে 2 আর 5 এর মধ্যে, কারণ আমাদের কার্যকরী মূলক আছে 2 নাম্বার কার্বনে, তাই তো? আমাদের ফ্রুক্টোজে এবার বন্ধন হবে 2 আর 5 এর মধ্যে, 2 আর 5 এর মধ্যে। তাহলে এই যে 2 আর এই যে 5, তাহলে এবার 2 এর আইদার ডানে বসবে OH কিংবা বামে বসবে OH, আর এখানে তো CH2OH থাকবেই, তাই না? তাহলে আসো এবার আমরা ছবিটা এঁকে ফেলি ফ্রুক্টোজের জন্য। তাহলে ফ্রুক্টোজে আমার অক্সিজেন সেতু 2 আর 5 এর মধ্যে, 2 আর 5 এর মধ্যে। তাহলে এবার আমরা অক্সিজেন আঁকবো 2 আর 5 এর মধ্যে। এই এক পাশে 2 নাম্বার কার্বন, 3 4, এই যে 5, 2 আর 5, 2 3 4 5। দুইটা ছবির মধ্যে পার্থক্য দেখো তো। এখানে চক্রের মধ্যে কয়টা কার্বন? 5টা কার্বন, একটা অক্সিজেন। এখানে চক্রের মধ্যে কি 4টা কার্বন, একটা অক্সিজেন। যদি তোমার চক্রের মধ্যে 5টা কার্বন আর একটা অক্সিজেন হয় সেই চক্রকে আমরা বলি পাইরানোজ, পাইরানোজ। আর যদি চক্রের মধ্যে 4টা কার্বন, একটা অক্সিজেন হয় সেটাকে আমরা বলবো ফিউরানোজ, ফিউরানোজ। দেখবে তোমাদের বইতে গ্লুকোজ আর ফ্রুক্টোজের পার্থক্যের মধ্যে এই দুটো শব্দ দেওয়া আছে, পাইরানোজ এবং ফিউরানোজ। 5টা কার্বন, একটা অক্সিজেন চক্রের ভেতরে, সো পাইরানোজ। 4টা কার্বন, একটা অক্সিজেন চক্রের ভেতরে, ফিউরানোজ। আরেকটা কার্বন তো বাইরেই, ঠিক আছে? গ্লাইকোসাইডিক বন্ধন কি? পাশাপাশি দুটো মনোস্যাকারাইডের মধ্যে যে বন্ধন তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এবারে তোমরা আপুর সাথে সাথে বলো তো, এটা যদি আলফা ডি ফ্রুক্টোজ হয়, আলফা ডি ফ্রুক্টোজ, তাহলে বলো তো 2 এর নিচে OH দিব না উপরে OH দিব? বলো, এটা যদি আলফা ডি ফ্রুক্টোজ হয় 2 এর নিচে OH দিব না উপরে OH দিব? নিচে, এক্সিলেন্ট। তাহলে নিচে যদি OH হয় তাহলে উপরে কি হবে? CH2OH, কারণ 1 নাম্বার কার্বন CH2OH ছিল। 3 এর মাথা নষ্ট, তাহলে নিচে H উপরে OH। 4 আবার আগের মতোই হবে OHH। 5 এর উপরে CH2OH, আর 5 এর আরেকটা হাতে কি ছিল? H। এই যে হয়ে গেল আলফা ডি ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজ আর গ্লুকোজের মধ্যে পার্থক্য কি দেখো? গ্লুকোজে আমরা ওটা লিখেছি 5 আর 1 এর মধ্যে, আর ফ্রুক্টোজে আমরা ও এঁকেছি 2 আর 5 এর মধ্যে। তাহলে এই যে ছবি দেখো, এই যে দেখছো গ্লুকোজের রিং স্ট্রাকচার 1 আর হচ্ছে গিয়ে তোমার 5 কাছাকাছি আসছে, এই যে 1 আর এই যে 5 কাছাকাছি আসছে, ওদের মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হয়ে গেছে। দেখছো ছবিটা এরকম করে গোল হয়ে আসছে, এরকম লম্বা ছিল, কাছাকাছি এসে গোল হয়ে গেছে। এই যে দেখছো এই ফাইনাল ছবি আলফা ডি গ্লুকোজের। এই যে দেখো আলফা বিটা গ্লুকোজ, গ্লুকোজের রিং স্ট্রাকচারের 1 নাম্বার কার্বনের উপরে হাইড্রোজেন OH এর উপর অবস্থান নির্ভর করে
আমরা 2 প্রকার গ্লুকোজ পেয়ে যাই। তাহলে দেখো বিটা ডি গ্লুকোজ যা কিছু বামে সবকিছু উপরে। দেখছো হাইড্রক্সিল মূলক উপরে, 2 আগের মতোই, 3 এর মাথা নষ্ট, 4 আগের মতোই, 5 আগের মতোই। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ফ্রুক্টোজ। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? ফ দিয়ে ফ্রুক্টোজ, ফ দিয়ে ফলের শর্করা, ফ্রুক্টোজ ফলের শর্করা। এখানে একটা প্যাচ আছে, বুঝছো বাবুরা? যদি আমাকে আলাদা করে বলে কনফেকশনারি বা মিষ্টান্ন তৈরিতে কি ব্যবহৃত হয়, কনফেকশনারি বা মিষ্টান্ন তৈরিতে কি ব্যবহৃত হয়, শুধু কনফেকশনারি বা শুধু মিষ্টান্ন বললে অ্যান্সার হবে সুক্রোজ। আর আমাকে যদি বলে কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে কি ব্যবহৃত হয়, দ্যাট উইল বি ফ্রুক্টোজ। কথাটা খেয়াল করছো? যদি শুধু বলে কনফেকশনারিতে কি ব্যবহৃত হয় বা মিষ্টান্ন তৈরিতে কি ব্যবহৃত হয়, তখন অ্যান্সার হবে সুক্রোজ। আর যদি বলা হয় কনফেকশনারিতে বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে কি ব্যবহৃত হয়, তাহলে অ্যান্সার হবে ফ্রুক্টোজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আণবিক সংকেত কি হবে? গ্লুকোজের মতো সেম হবে, C6H12O6। তাহলে এর মধ্যেও কি আছে? ডিএল আছে, আলফা বিটা আছে। দেখো ডিএল এখানেও ঠিক সেম আগের মতো, 5 নাম্বার কার্বন হচ্ছে দূরবর্তী অপ্রতিসম কার্বন। ঠিক আছে? আর এই যে দেখো আলফা ডি, এখানে তোমার কত? 2 আর 5 এর মধ্যে হয়েছে। 2 আর 5 এর মধ্যে হওয়াতে দেখো ছবিটা এই যে আলফা ডি ফ্রুক্টোজের ছবি। ঠিক আছে? আলফা ডি ফ্রুক্টোজের ছবি। এখানে দেখো এই যে আলফা দেখে ওইচ নিচে, 3 নাম্বার কার্বনের মাথা নষ্ট, 1 নাম্বারটা আইদার উপরে হবে বা নিচে হবে। ঠিক আছে? আর এই 6 নাম্বারটা তো অলওয়েজ মাথার উপরেই হচ্ছে। আলফা বিটা সমান, দেখো পাশাপাশি কম্পেয়ার করে তোমরা নিজেরাই বুঝতে পারবা। এই যে নিচে ওইচ, বিটা উপরে ওইচ। তোমরা করো কি? তোমরা নিচে CH2OH দেখে মাথা নষ্ট করে ফেলো, বলো যে আল্লাহ এটা তো নিচে CH2OH, তাহলে তো মনে হয় এটা 2 নাম্বার কার্বন। নো, 2 নাম্বার কার্বন অলওয়েজ অক্সিজেনের সাথে যুক্ত হবে। আলফা হলে CH2OH চলে যাবে উপরে, বিটা হলে CH2OH চলে যাবে নিচে। আদারওয়াইজ এটা অলওয়েজ 1 নাম্বার কার্বনই হবে, এটা অলওয়েজ 1 নাম্বার কার্বনই হবে। তাহলে আমরা যে যে ছবিগুলা দেখলাম, আলফা বিটা ডি গ্লুকোজ, আলফা বিটা ডি ফ্রুক্টোজ, এই 4টা ছবি আমাদের সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে এবার তোমাদেরকে আমি একটা টাস্ক দিলাম, তোমরা এখন নিজেদের খাতার মধ্যে বিটা ডি ফ্রুক্টোজ আঁকো। মিষ্টান্ন একবার বলবো, শুধু মিষ্টান্ন বা শুধু কনফেকশনারি বলে সুক্রোজ। কনফেকশনারি মানে ওই যে বিস্কিট, বেকারি, মিষ্টি, এটাকে কনফেকশনারি বলে। হ্যাঁ রে, পোল দিব, লাস্টে দিব, তোমরা দুঃখ পেও না, পোল আছে তোমাদের জন্য। তোমরা লেখো, আঁকো, সবাই আঁকো বিটা ডি ফ্রুক্টোজ। বিটা ডি ফ্রুক্টোজ চাকরিক যৌগ আঁকো, তোমাদের কাজ আঁকো বিটা ডি ফ্রুক্টোজ। মাহাদি বলেছে ডান। শুধু কি ডান বলতেছো নাকি মনের ডানই বড় ডান? হ্যাঁ রে, কিটোজে 2 এর সাথে 5 এর অক্সিজেন ব্রিজ হবে। অনিশা বলেছে ডান, হিয়া বলেছে ডান। বাকিরা কি ডান ডান না ডান, নাকি নিজেরা ডান? লেখার ডান। আচ্ছা ওকে, জিদনিও লিখেছে, ইয়াসমিনও লিখেছে ডান। আচ্ছা আশফিকাও ডান। ওকে, মুন্নাও ওকে। আচ্ছা তাহলে এবার আমার সাথে দেখো বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজ মানে কয়টা কার্বন? আমি শর্টকাটে আঁকছি, আমি যদি তোমার মতো স্টুডেন্ট হতাম আগে আমি সরলরৈখিক ছবিটা এঁকে নিতাম। ফ্রুক্টোজ মানে 6টা কার্বন। ফিউরানোজ, তাহলে কত কত নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন বলো তো? ফ্রুক্টোজ মানে কত কত নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন? ফ্রুক্টোজ মানে কত কত নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন? এক্সিলেন্ট, 2 আর 5। তাহলে আসলে আমরা এঁকে ফেলি 2 আর 5। এই যে অক্সিজেন 2 3 4 5, 2 আর 5 এর মধ্যে আঁকলাম। আচ্ছা, বিটা ডি ফ্রুক্টোজ, তাহলে 2 নাম্বার কার্বনের কোথায় তোমার হচ্ছে ওইচ হবে, নিচে না উপরে? 2 নাম্বার কার্বনের নিচে ওইচ না উপরে ওইচ? এক্সিলেন্ট, উপরে, যেহেতু বিটা। তাহলে 1 নাম্বার কার্বন চলে যাবে নিচে, তাই না? CH2OH 1 2। তাহলে 3 নাম্বার কার্বনের মাথা নষ্ট, নিচে এইচ উপরে ওইচ, নিচে OH উপরে H। 5 নাম্বার কার্বনের উপরে 6 নাম্বার কার্বন,
আর নিচে হচ্ছে এইচ, দ্যাট ইজ বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে যারা যারা ডান্ডা ডান্ডা লিখেছো ওদের কি আসলেও মিলাই দেখছো হয়েছে আঁকা? হাতের ডানই আসল ডান, এট ফার্স্ট স্ট্রেট লাইনে আঁকলাম দেন সাইক্লিক, হ্যাঁ ভেরি গুড। এভাবে করলেই একদম ভুল হওয়ার পসিবিলিটি থাকে না। যারা যারা এঁকেছিলে তাদেরটা হয়েছে তো, তোমার নিজের নিজের ইমান আমান কিছু তোমার নিজের কাছে, ঠিক আছে? আমার কোনো লাভ ক্ষতি নাই তুমি নিজের ভুল না ধরলে। উল্টা হয়েছে, হ্যাঁ মুনতাসি তাহলে ঠিক করে নাও। আচ্ছা ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের বিটা ডি ফ্রুক্টোজ। আচ্ছা তাহলে ডাইস্যাকারাইডের কাছে আমরা চলে আসি, আসো। দুইটা মনোস্যাকারাইড নিয়ে আমাদের ডাইস্যাকারাইড তৈরি হচ্ছে। এই যে যতগুলো গঠন দেওয়া আছে পাশে 3টা স্টার দাও, এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলফা ডি নিয়ে হয় ম্যালটোজ, ব দিয়ে বিটা, ব দিয়ে সেলোবায়োজ। তার মানে দুইটা বিটা ডি গ্লুকোজ নিয়ে হবে সেলোবায়োজ। আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ মিলে হয় সুক্রোজ। গ্লুকোজ আর গ্যালাক্টোজ নিয়ে হয় ল্যাকটোজ। এর মধ্যে আমাদের পরীক্ষায় রিটেনের জন্য আসবে এই প্রথম 3টা, স্পেশালি সুক্রোজ মাস্ট আসবে। সুক্রোজে 5 তারকা দিয়ে লাল করে দাও। বন্দুকের গুলির মিস আছে বাট এই কোয়েশ্চেনের কোনো মিস নাই। এই যে 3টা ডাইস্যাকারাইড ম্যালটোজ, সেলোবায়োজ আর সুক্রোজ, এই 3টা রিটেনে আসে, সবচেয়ে বেশি আসে সুক্রোজের স্ট্রাকচার। হ্যাঁ রে 5 নাম্বার কার্বনের কাছে ওইচ না এইচ হবে। ও সরি ওইচ হবে, হ্যাঁ ঠিক আছে, ঠিক ধরছো, এটা ওইচ হবে। ভেরি গুড, এই তো ভালো ভুল ধরতে পারছো। দেখো আমি তোমাদের দেখাইছি ছবিটা, এটা ওইচ হবে, ঠিক আছে? ঠিক করে নাও। এই যে 5 নাম্বার এখানে ওইচ হবে, কারণ 5-এর সাথেই তো তোমার হচ্ছে কি বন্ধন করার পরে নিচে যুক্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা ওকে, এইবারে দেখো গ্লাইকোসাইডিক বন্ধনী, যাদের হচ্ছে গিয়ে প্রশ্ন ছিল আপু গ্লাইকোসাইডিক বন্ধনী জিনিসটা কি? 2 অণু মনোস্যাকারাইডের মধ্যে ঘনীভবন বিক্রিয়ার ফলে 2টা OH মূলক থেকে 1 অণু পানি বলে চলো না ঘুরে আসি অজানাতে। তার মানে 2টা অণুর মধ্যে যখন এই OH আর OH মূলক মিলে 1 অণু পানি হারিয়ে যায়, তখন ওদের মধ্যে যেই অক্সিজেন কার্বন অক্সিজেন বন্ড তৈরি হয়, কার্বন অক্সিজেন কার্বন বন্ড তৈরি হয়, এই বন্ডকে বলে গ্লাইকোসাইডিক বন্ধন। কি বলে? গ্লাইকোসাইডিক বন্ধন বলে। এটা কিন্তু জ্ঞানমূলকের জন্য আসতে পারে। তাহলে এইবারে দেখো তো সুক্রোজের স্ট্রাকচারটা কিভাবে আমরা জানবো। সুক্রোজের স্ট্রাকচার শিখতে হলে তোমরা আগে আপুর জন্য সুন্দর করে একটা আলফা ডি গ্লুকোজ আঁকো। যদি আমরা সুক্রোজের স্ট্রাকচার শিখতে চাই, তোমরা আপুর জন্য খুব সুন্দর করে একটা আলফা ডি গ্লুকোজ এঁকে ফেলো আপুর সাথে সাথে। আমরা এখন কি আঁকতেছি? আলফা ডি গ্লুকোজ। আচ্ছা, আমরা পড়েছিলাম যে আমাদের 1 অণু সুক্রোজ কি দ্বারা গঠিত হয়? 1 অণু আলফা ডি গ্লুকোজ আর 1 অণু বিটা ডি ফ্রুক্টোজ নিয়ে। 1 অণু আলফা ডি গ্লুকোজ আর 1 অণু বিটা ডি ফ্রুক্টোজ নিয়ে। তাহলে এবার নিচে তোমরা সবাই লক্ষ্মী বাচ্চার মতো একটা বিটা ডি ফ্রুক্টোজ আঁকো। একটু নিচে আঁকবা, পাশাপাশি আঁকবা না, নিচে আঁকো। বিটা ডি ফ্রুক্টোজ একটু নিচে আঁকো। বিটা তার মানে উপরে। সুক্রোজ আঁকার সময় মজার ব্যাপার কি জানো? সুক্রোজ আঁকার সময় মজার ব্যাপার হচ্ছে আমাদের বিটা ডি ফ্রুক্টোজটা যখন এখানে যুক্ত হয়, তখন এখানে সোজা বিটা ডি ফ্রুক্টোজটা যুক্ত হয় না। বায়োলজি মানেই তো কঠিন, তাই না? বায়োলজিতে সবকিছু সোজা হাত দিয়ে খায় না, মাথার পিছে দিয়ে উল্টা হাত দিয়ে খায়। আমরা যখন সুক্রোজটা আঁকবো তখন আমাদের বিটা ডি ফ্রুক্টোজ কিন্তু সোজা বিটা ডি ফ্রুক্টোজ আকারে যুক্ত হবে না, ও যুক্ত হবে অ্যাজ মিরর রিফ্লেকশন, দর্পণ প্রতিবিম্ব। কি আকারে যুক্ত হবে বলতো? দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব মানে সবকিছু উল্টা, যা কিছু ডানে সবকিছু চলে আসবে বামে, যা কিছু উপরে সবকিছু চলে আসবে নিচে। মনে রাখবা এটা কিন্তু শুধুমাত্র কিসের জন্য প্রযোজ্য? শুধুমাত্র সুক্রোজের জন্য প্রযোজ্য, ঠিক আছে? তাহলে দেখো তো এই যে আমাদের এক্ষেত্রে এখানে কি হয়েছে, আমাদের হচ্ছে যা কিছু, আচ্ছা আমি কি এখানে কোনো ভুল করলাম? ফ্রুক্টোজের এখানে এইচ হবে না ওইচ হবে? এটা দেখো তো, এটা কনফার্ম হতো।
5 হ্যাঁ এখানে H ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে দেখো এখানে 5 নাম্বার কার্বনে H হবে ঠিক আছে তাহলে আমরা কি বললাম যে যখন এখানে এটা যুক্ত হবে তখন এটা কি হবে দর্পণ প্রতিবিম্ব যা কিছু ডানে সবকিছু বামে চলে আসবে যা কিছু উপরে সবকিছু চলে আসবে কোথায় নিচে তাহলে এইবারে দেখো আমরা অলওয়েজ নাম্বারিং করছি ডান দিক থেকে তোমরা খেয়াল করছো আমরা অলওয়েজ নাম্বারিং করছি কিন্তু ডান দিক থেকে তাহলে বলো তো বাচ্চারা এই ফ্রুক্টোজের নাম্বারিং শুরু হবে কোথা থেকে ডান না বাম দিক থেকে বাম দিক থেকে তার মানে দেখো আমরা যখন ফ্রুক্টোজটা আঁকবো তার মানে এই পাশে হবে 1 2 3 4 5 ঠিক আছে তাহলে দেখছো 1 সরি এটা ভুল হইলো 2 1 2 3 4 ওকে আচ্ছা তাহলে এখন দেখো যে জিনিসটা হচ্ছে আমরা দেখলাম যে 2 আর 5 অ্যাকচুয়ালি এটা ছিল 2 আর 5 তাহলে এটা হচ্ছে 2 নাম্বার কার্বন এটা হচ্ছে 2 নাম্বার কার্বন তাহলে আমরা বলেছি এটা হলো বিটা ডি ফ্রুক্টোজ যা কিছু বামে সবকিছু উপরে কিন্তু এখানে উল্টা হবে না বলো দর্পণ প্রতিবিম্ব তাহলে যা উপরে ছিল সব চলে আসবে কোথায় নিচে যা নিচে ছিল সব চলে আসবে উপরে তাহলে 1 2 এবার 3 নাম্বার কার্বনে তাহলে কি নিচে OH উপরে H সব উল্টা হয়ে যাবে সব উল্টা 5 নাম্বার কার্বনে উপরে H চলে আসলো নিচে CH2OH দেখছো তার মানে যখনই আমরা সুক্রোজ আঁকবো তখনই ফ্রুক্টোজটা হয়ে যাবে দর্পণ প্রতিবিম্ব যা কিছু ছিল ডানে সবকিছু চলে আসবে বামে যা কিছু ছিল উপরে সবকিছু চলে আসবে নিচে তার মানে আমরা 1 2 3 কাউন্ট করব বাম দিক থেকে নট ডান দিক থেকে তাহলে এই যে আমাদের এই OH আর OH এবার দুজন মিলে বলবে চলো না হারিয়ে যাই অজানাতে ওরা দুজন মিলে এক অণু পানিকে টাটা বাই বাই দিয়ে দিবে এক অণু পানিকে টাটা বাই বাই দিলে কি হবে ওদের মধ্যে একটা নতুন বন্ড সৃষ্টি হবে এটা জেমস বন্ড না এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড দিস ইজ দা ডায়াগ্রাম অফ সুক্রোজ 4 নাম্বার কার্বনে OH নিচে হবে হ্যাঁ 4 নাম্বার কার্বনে দেখো 1 2 3 4 1 2 3 4 নরমালি 4 এ OH নিচে হওয়ার কথা ঠিক আছে কিন্তু এটা তো উল্টা হয়ে গেছে দর্পণ প্রতিবিম্ব হয়ে গেছে এজন্য উল্টা হয়ে গেছে এই ছবিটা দেখো এই যে আলফা ডি গ্লুকোজ আগের মতোই আছে দেখছো এই যে 1 2 3 4 4 উল্টা হয়ে গেছে 4 উল্টা হয়ে গেছে 5 উল্টা হয়ে গেছে এক অণু পানি বের হয়ে তৈরি হয়ে গেল গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে সুক্রোজ তাহলে যখন আমরা সুক্রোজ আঁকতে যাব আমরা একটা আলফা ডি গ্লুকোজ আঁকবো এই পাশে একটা বিটা ডি ফ্রুক্টোজ আঁকবো এরপর সেটাকে উল্টায় দিব যা কিছু ডানে ছিল বামে চলে যাবে যা কিছু উপরে ছিল সব নিচে চলে আসবে ঠিক আছে হ্যাঁ রে মিনিমাম 5 বার আঁকতে হবে নইলে এটা হবে না হ্যাঁ রে এটা সিকিউতে আসে সুক্রোজের গঠনটা কিন্তু সিকিউতে মাস্ট আসে এই জন্য দেখো না আপু স্টার দিয়ে দিছি এই যে দেখছো আমি স্টার দিয়ে দিছি এই প্রথম 3টা মাস্ট পরীক্ষায় আসে স্পেশালি সুক্রোজ আচ্ছা তাহলে দেখো এই যে আমাদের সুক্রোজের ব্যবহার বলছিলাম না আলাদা মিষ্টান্ন বা আলাদা কনফেকশনারি বলে সুক্রোজ আর যদি শুধু বলে কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে কোনটি ব্যবহৃত হয় তাহলে অ্যান্সার কি হবে ফ্রুক্টোজ ভেরি গুড অক্সালিক অ্যাসিড তৈরি করা হয় স্বচ্ছ সাবান তৈরি করা হয় তাহলে পোল কোশ্চেন অ্যান্সার করে ফেলো কোনটি মনোস্যাকারাইড পোল কোশ্চেন অ্যান্সার করে ফেলো কোনটি মনোস্যাকারাইড ধুমধাম অ্যান্সার করে ফেলো কোনটি মনোস্যাকারাইড পোল লঞ্চ করা হয়েছে নাফিস দেখো কোনটি মনোস্যাকারাইড পোল ক্লোজ করে দিলাম এই যে আমার 64% বাচ্চা হচ্ছে লক্ষ্মী বাচ্চা বাকি সবগুলা নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট এই যে মল্টোজ মল্টোজ কি ছিল ডাইস্যাকারাইড ছিল না এটা কি দ্বারা তৈরি হয়েছিল 2 অণু আলফা ডি গ্লুকোজ নিয়ে তৈরি হয়েছিল মল্টোজ তাহলে তোমরা এটারে মনোস্যাকারাইড কেন বানাই দিলা বায়োতে কি আছে বি তার মানে 2 অণু বিটা ডি গ্লুকোজ নিয়ে তৈরি হয় সেলোবায়োজ সুক্রোজ একটু আগে পড়লাম এক অণু আলফা ডি গ্লুকোজ এক অণু বিটা ডি ফ্রুক্টোজ তাহলে 2 অণু নিয়ে তৈরি হয় সুক্রোজ তাহলে অ্যান্সার কি হবে রাইবোজ এখানে তো 5 কার্বন নট 5টা মনোস্যাকারাইড এটা হচ্ছে মনোস্যাকারাইডের এক্সাম্পল বুঝা গেছে
এটা হচ্ছে মনোস্যাকারাইডের এক্সাম্পল। আচ্ছা, এরপরে চলে আসো পোল কোয়েশ্চেন 2, ক চিত্রের উপাদানটির নাম কি? এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, ঠিক আছে? তাহলে ক চিত্রের উপাদানটির নাম কি? সবাই অ্যান্সার করো। সাবমিট করতে যাবো তখনই ক্লোজ করে দিছি। আচ্ছা, ব্যাপার না। নাফিস, তুমি তো বুঝতে পেরেছো যে তোমার অ্যান্সার রাইট হয়েছে, এটাতেই চলবে। দেখো তো ক চিত্রের উপাদানের নাম কি? ক চিত্রে কয়টা কার্বন দেওয়া আছে? 1 2 3 4 5 6। তার মানে অবভিয়াসলি ইট ইজ এ গ্লুকোজ, তাই না? অবভিয়াসলি ইট ইজ এ গ্লুকোজ। এবার আমরা চলে যাব 1 নাম্বার কার্বনের কাছে। দেখো নিচে OH, যা কিছু ডানে সবকিছু নিচে, তাহলে আমরা কি দিব? আলফা। আর উদ্ভিদে সাধারণত এল নাই, আমাদের বইতে এল বলে কিছুই নাই, তাহলে এটা হবে আলফা ডি গ্লুকোজ। তাহলে পোল ক্লোজ করে দিলাম। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আলফা ডি গ্লুকোজ। এবার 85% রাইট অ্যান্সার করেছে, আর বাকি 12% 3%। ভাই তো করে যেদিন কাছে পামো এমন পিটাবো। তো এটা হবে আলফা ডি গ্লুকোজ, তাই না? এল গ্লুকোজ কিছুই নাই, ফ্রুক্টোজ তো হবেই না, ফ্রুক্টোজ হচ্ছে চিত্রক্ষয়েরটা। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি? অ্যান্সার করে ফেলো। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড, আমরা কিন্তু আজকে একটা ডাইস্যাকারাইডই পড়েছি, তাহলে যেই ডাইস্যাকারাইডটা পড়েছি ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। একদম ইজি প্রশ্ন। আমরা ল্যাক্টো শব্দটার মানেই হচ্ছে দুধ, দুধের শর্করা ল্যাকটোজ। এরপরে দুধের ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস। ল্যাকটোজেন দেখো না বাচ্চাদের যে সেরেলাক পাওয়া যায়, তাহলে ল্যাকটোজ হচ্ছে দুধে পাওয়া যায়। ম্যালটোজ মেনোজ এগুলো নিয়ে তেমন মাথা ঘামাবো না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সুক্রোজ। ভেরি গুড। এবারেও অ্যান্সার আরেকটু কমে গেছে, এটা পারা উচিত ছিল। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে কি বলো? সুক্রোজ। আচ্ছা, তাহলে সৃজনশীল প্রশ্ন, এখানকার প্রশ্ন সবগুলো তোমাদের পড়ানো হয়নি, তারপরে আপু একবার রিডিং দিয়ে যাই। পি হলো 6 কার্বন বিশিষ্ট একটি মনোস্যাকারাইড, যা জীব জগতের জন্য অপরিহার্য। বুঝাই যাচ্ছে দ্যাট ইজ গ্লুকোজ। কোফ্যাক্টর কি? এটা আমরা এনজাইম চ্যাপ্টারে পড়বো, তোমাদের জন্য তুলে রাখা হলো কোফ্যাক্টর কি। তোমরা চাইলে বইতে এনজাইম অংশ থেকে দেখতে পারো। জাস্ট এতটুকু জেনে রাখো যে এনজাইমে যদি আমাদের প্রোটিনের সাথে কোনো নন প্রোটিন পার্ট থাকে, অপ্রোটিন জাতীয় পদার্থ, সেই অপ্রোটিন জাতীয় পদার্থটা যদি অজৈব হয়, ইনঅর্গানিক হয়, তাকে বলে কোফ্যাক্টর। মাথার উপর দিয়ে গেল আমি জানি, এটা আমরা এনজাইম চ্যাপ্টারে আরো ভালো করে পড়বো, যে এনজাইমে প্রোটিনের সাথে যে নন প্রোটিন পার্ট থাকে, অপ্রোটিন জাতীয় পদার্থ, সেটা কোনো ধাতু, কোনো অজৈব যৌগ হলে তাকে বলা হয় কোফ্যাক্টর। অ্যালডোজ কিটোজ বলতে কি বুঝো? যার মধ্যে কার্যকরী মূলক অ্যালডিহাইড থাকবে সে অ্যালডোজ, যার মধ্যে কার্যকরী মূলক কিটোন থাকবে তাকে বলা হয় কিটোজ শর্করা। পি এর ভিন্ন ভিন্ন রূপ উদ্ভিদের ভিন্ন ভিন্ন উপাদান গঠনে অংশগ্রহণ করে। পি এর ভিন্ন ভিন্ন রূপ বলতে বোঝানো হয়েছে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ গঠন করে স্টার্চ, উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ, আর বিটা ডি গ্লুকোজ গঠন করে সেলুলোজ, উদ্ভিদের গাঠনিক পদার্থ। তাহলে এখানে আমাদের স্টার্চ এবং সেলুলোজের গঠন দেখাতে হবে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। পি এর বিজারণ ক্ষমতা থাকলেও পি দ্বারা গঠিত একটি যৌগের সেই ধর্ম নেই। এটা বোঝানো হয়েছে কাকে? সুক্রোজকে। এটার ব্যাখ্যা হবে যে এখনো আলফা ডি গ্লুকোজ এবং এখনো বিটা ডি ফ্রুক্টোজ যখন বিক্রিয়া করে সুক্রোজ তৈরি করে, তখন সেই অ্যালডিহাইড এবং কিটোন যৌগের মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপের কোনো ক্ষমতা থাকে না, তাই তারা বিজারক শর্করা হিসেবে আচরণ করতে পারে না। এই জন্য গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয় বিজারক শর্করা হওয়া সত্ত্বেও সুক্রোজ একটি অবিজারক শর্করা। মানে মোট কথা ওরা দুজন মিলে যে কোনো পানি তৈরি করে ফেলতেছে না গ্লাইকোসাইডিক বন্ডে, এই জন্য ওদের মধ্যে সে কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়, এই জন্য ওদের মধ্যে কোনো বিজারণ ক্ষমতা থাকে না। তোমাদের কাজ হবে তোমরা এই প্রশ্নটা সুন্দর করে বাসায় লিখে ফেলবে। ওকে, তাহলে আমরা আজকে যা যা পড়লাম, এখান থেকে আমাদের পরীক্ষায় সিকিউতে আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট কি? সিকিউতে আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিডিউসিং শর্করা বা নন রিডিউসিং শর্করা। আসবে হচ্ছে আমাদের ফিগার, কোন কোন ফিগার সেটা আমি অলরেডি বলেই দিছি। আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, আলফা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ। আর আমাদের আসতে পারে 2 নম্বরের জন্য সুগার নন সুগারের পার্থক্য লেখো, রিডিউসিং নন রিডিউসিং সুগারের পার্থক্য লেখো, বাকিগুলোর এক্সাম্পল এবং কাজ খুব ভালো করে এমসিকিউর জন্য পড়ে ফেলবা। তাহলে বিশ্বাস রেখো বুকের ভেতর প্রত্যয় অনুভবে
স্বপ্নজয় যুদ্ধে এবার তুমিই সফল হবে। তাহলে আশা করি আজকের ক্লাসটা অনেক কঠিন ছিল, কিন্তু তারপরে তোমরা বাসায় এক্সাম্পল গুলো সুন্দর করে লিখে ফেলবা। ট্রায়োজ এটা এটা, টেট্রোজ এটা এটা, পেন্টোজ এটা এটা, এবং ফিগার গুলো অ্যাটলিস্ট 2বার করে সুক্রোজের ফিগারটা 5বার রাখবা। ইনশাল্লাহ পড়া হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাই ভালো মতন ইফতার করবা, কারণ ক্লাস করে অনেক এনার্জি গ্লুকোজ ক্ষয় হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ভাইরা, আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আমরা তাহলে এখানে শেষ করছি। আর তোমরা হচ্ছে যারা এখন এক্সামটা অ্যাটেন্ড করোনি, তোমরা হচ্ছে আজকে তো একটা লেকচার ছিল, ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। তোমরা হচ্ছে যদি সময় থাকে ইফতারের আগে এক্সামটা দিবা, না হয় ইফতারের পর এক্সামটা দিয়ে দিবা। ওকে। আর তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে আমাদের উদ্ভাস ম্যানেজমেন্ট সম্পর্কিত, তোমরা চ্যাট বক্সে লিখতে পারো। আচ্ছা, বন্ধ কবে থেকে দেওয়া হবে সেটা হচ্ছে তোমাদের আগামীকালই হচ্ছে লাস্ট ক্লাস, 17 তারিখ। দেন হচ্ছে তোমাদের ঈদের বন্ধ থাকবে। তো রুটিনটা তোমরা যদি একটু ফলো করো দেখতে পারবে পরবর্তীতে কবে তোমাদের আর নতুন করে ক্লাস হচ্ছে। 29 তারিখ মেবি। আচ্ছা, মুন্না বলতেছে প্যারালাল টেক্সট পাওনি, সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে একটু ব্রাঞ্চে কষ্ট করে যোগাযোগ করতে হবে, যে যেগুলো তুমি পাওনি। তো যদি এসে থাকে তুমি অবশ্যই কালেক্ট করে নিবে। আচ্ছা, সাদীপ যেটা বলছো ঠিক আছে, আমরা চেষ্টা করব যাতে সেম টিচারই ক্লাস নেন। তো দেখা যাক, সব সময় তো হচ্ছে হয়তো বা পসিবল হয় না, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, ঠিক আছে ভাইরা, তোমাদের তেমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। আমরা তাহলে এখানে শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।